This call is now being recorded. আচ্ছা, তো আসেন আজকে আমাদের প্রথম ক্লাস এবং আজকে আমাদের প্রথমের যে টপিকটা সেটা হচ্ছে স্ট্রাকচার্ড এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভিতরে আসলে তফাৎটা কোথায়। স্ট্রাকচার্ড এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভিতরে হালকা একটু তফাৎ আছে। সেটা হচ্ছে আমি অন্যান্য ব্যাচে যে এক্সাম্পলটা দেই সেটাই ইউজ করি আপনাদের এখানেও। সেটা হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং যেটা এটা অনেকটা বাংলাদেশের সরকারি চাকরির মতো, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটা এটা অনেকটা বাংলাদেশের বেসরকারি চাকরিগুলির মতো। এখন ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে যদি কোনো সরকারি চাকরি হয়, দেখবেন সরকারি যে কোনো দপ্তরে, কোনো অধিদপ্তরে গেছেন, কোনো মন্ত্রণালয়ে গেছেন, দেখবেন প্রত্যেকটা কাজ করার জন্য আলাদা আলাদা ইউনিট থাকে। যেরকম একটাতে হয়তো শুধু অ্যাকাউন্টস এর কাজ করে, মানে কোনো একটা ফ্লোরে দেখবেন শুধু অ্যাকাউন্টস এর কাজ করছে, বা কোনো একটা বিল্ডিং এ দেখবেন শুধু অ্যাকাউন্টস এর কাজ করছে। আবার হচ্ছে কোনো একটা বিল্ডিং দেখবেন শুধু রিসিপশনের কাজ করছে, কোন একটা বিল্ডিং দেখবেন হচ্ছে ইন্টারনাল অপারেশন গুলি করছে। স্পেশালি এখানে যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়েছেন তারাও কিন্তু এটার সাথে মোটামুটি পরিচিত। অ্যাডমিন বিল্ডিং দেখবেন একটা, অ্যাকাউন্টস বিল্ডিং দেখবেন আরেকটা, বাংলা ডিপার্টমেন্ট একটা, ইংলিশ ডিপার্টমেন্ট একটা, আইসিটি ডিপার্টমেন্ট আরেকটা। এই যে আলাদা আলাদা অফিস কিন্তু থাকে, অর্থাৎ গোটা একটা কার্যক্রমকে, গোটা একটা অফিসকে ছোট ছোট ইউনিটে ভাগ করা হয় স্ট্রাকচার প্রোগ্রামিং এর ক্ষেত্রে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা যেহেতু বেসরকারি চাকরির মতো, বেসরকারি অনেক অফিসেও দেখবেন যে অফিসের কার্যক্রমগুলোকে ছোট ছোট কিছু ইউনিটে ভাগ করে নেওয়া হয়। রিসিপশন এক জায়গায়, অ্যাকাউন্টস আর এক জায়গায়, আবার হচ্ছে এইচআর আর এক জায়গায়। এভাবে আলাদা আলাদা ছোট ছোট অংশে ভাগ করে নেয়। স্ট্রাকচার প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই যে ছোট ছোট অংশ, এই অংশগুলোকে বলা হয় হচ্ছে ফাংশন। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই যে ছোট ছোট অংশ, এই ছোট ছোট অংশগুলোকে বলা হয় হচ্ছে অবজেক্ট। তো নামে কি আসা যায়, আসলে জিনিসটা কি আমরা এখন একটু সেইটা খেয়াল করি। আপনি একটু চিন্তা ভাবনা করে বলেন তো, যে কোনো সরকারি অফিসে যে আপনি যদি কোনো একটা প্ল্যান বাস্তবায়ন করতে চান, আপনার মাথায় নতুন কোনো ইনোভেটিভ আইডিয়া এসেছে, এটা যদি কোনো সরকারি অফিসে যে আপনি এক্সিকিউট করার চেষ্টা করেন, এটা কি পারবেন? কেউ আপনার নতুন আইডিয়া সহজে মেনে নিবে? স্পেশালি সরকারি অফিস বলতে এই যে পোস্ট অফিস, যেটা ওখানে যে দেখেন ওরা যে সিলটা মারে, আমার কাছে তো মনে হয় অন্তত 200 বছর আগের সিল। এমনকি তারা এখনো স্টিল নাও একটা কালো কালি ইউজ করে, দেখে মনে হয় কয়লা থেকে বানিয়েছে, বেশ দাম করে একটা ছাপ্পা দেয় আর কি, বেশ সাউন্ড হয় সেটা। কিন্তু এই যে দেখেন এখন কিন্তু ডিজিটাল সাইন আছে, একটা জাস্ট চাপ দিলেই যেখানে সাইন করে যায়, সেখানে ওরা এখনো লোহার এবং কিছু কিছু পোস্ট অফিসে আমি দেখেছি গ্রাম এলাকায় পিতলের একটা হ্যান্ডেল যুক্ত সাইন তারা ইউজ করে, মানে এই যে সিল দেয়, যেটা সিল আর কি, সাইন না তো, সিল। তো ঘটনাটা এরকম কেন? কারণ হচ্ছে সরকারি অফিসগুলোতে নতুন আইডিয়া এক্সিকিউট করাটা খুব কষ্টকর কাজ। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা যেহেতু বেসরকারি চাকরি, এদেরকে আপনি যদি খালি কোনো রকমে বোঝাতে পারেন যে এইটা করলে আপনার প্রফিট হবে, তাহলেই হয়েছে, ও কিন্তু আপনার আইডিয়া একদম লুফে নেবে। কাজেই নতুন আইডিয়া এই বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে এক্সিকিউট করা কিন্তু খুব সহজ। একজন লিখেছে সাউন্ড ইন্টারাপ্টেড হচ্ছে। তো সাউন্ড কি ইন্টারাপ্টেড হচ্ছে কিনা এটা বাকিরা একটু জানান, যে আমার কথা আপনারা ক্লিয়ার শুনছেন কিনা। আচ্ছা, আব্দুল্লাহ নাইম ভাই লিখেছে সাউন্ড ঠিক আছে, বাকিদের বিজয় ভাই লিখেছে সাউন্ড ঠিক আছে। তার মানে আপনি একবার হচ্ছে লিভ নিয়ে আবার জয়েন করতে পারেন, তাহলে আশা করছি আপনার প্রবলেমটা থাকবে না ইনশাআল্লাহ। তো এখন দেখেন, সরকারি যে অফিসগুলি থাকে এখানে যে ঘটনাটা ঘটে, যে কোনো ঘটনা ঘটলে সবাই সেটা জেনে যায়, অর্থাৎ এখানে ডাটা হাইডিং এর কোনো সিস্টেম নাই। স্ট্রাকচার প্রোগ্রামিং এর কথাই বলছি আর কি, এটা যেহেতু সরকারি চাকরির মতো আমি সরকারি চাকরির উদাহরণই দেই। ধরেন সরকারি ইউনিভার্সিটির কথাই ধরেন না, ঢাকা ইউনিভার্সিটি, সারাদিন কত লোক ঢুকছে, কত লোক ঢুকছে, আড্ডা দিচ্ছে, যারা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট না, বহিরাগত। কত ওই যে রিক্সাওয়ালা যাচ্ছে, কত হচ্ছে অন্য পেশাজীবীর মানুষ যাচ্ছে, কোনো সমস্যা কিন্তু নাই। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্রাইভেট ইউনিভার্সিটির দিকে খেয়াল করেন, প্রাইভেট ইউনিভার্সিটিতে আইডি কার্ড ছাড়া ঢুকতেই দেয় না। আপনাদের এখানে পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি সব জায়গা থেকেই স্টুডেন্টরা আছেন আমি জানি। আপনি একটু মিলিয়ে দেখেন না, প্রাইভেট ইউনিভার্সিটিতে কি হয়, আইডি কার্ড ছাড়া ঢুকতেই দেয় না। আর পাবলিক ইউনিভার্সিটিতে যে যাচ্ছে সেই ঢুকছে, কোনো বাইন্ডিংস নাই। এখন আমাকে একটু বলেন, এই যে স্ট্রাকচার প্রোগ্রামিং এটা তো সরকারি চাকরি, তো সরকারি চাকরিতে কখনো ওভারলোডিং কি পসিবল? ওভারলোডিং মানে কাজের প্রচুর চাপ, এরকম কোন সরকারি চাকরিজীবীকে দেখেছেন কাজের চাপ নিতে? এখানে ওভারলোডিং এর কোনো ঝামেলাই নাই। দুলতে 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 একটু ঘুম থেকে উঠে অফিসে যে বসা, পিয়নকে 2 কাপ চা দিতে বলা, চা খেতে খেতে কোন রকমের 12টা 12:30 বাজলেই এবার লাঞ্চ ব্রেক, যা কাজ হবে লাঞ্চের পর। লাঞ্চের পরের কাজকে আবার বলে দেওয়া হয় পরের দিন আসেন, এখন ছুটি। এই তো ওদের লাইফে ওভারলোডিং বলে কিছু নাই। আর বেসরকারি চাকরির বেলায় এই তো খেলা এবার এখানে কিন্তু জমে, ওভারলোডিংই ওভারলোডিং। এরপর দেখেন, ফাংশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন ডাটা, অর্থাৎ
আপনার আউটপুট কি আসবে সেটা পরে, আগে হচ্ছে আপনাকে প্রসিডিউর ফলো করতে হবে স্ট্রাকচার প্রোগ্রামিং এ বা সরকারি চাকরির ক্ষেত্রে। মনে করেন রুগী নিয়ে গেছেন কোন সরকারি হাসপাতালে, ওই রুগী মারা যাচ্ছে, কিন্তু আপনার এই ডাক্তার কিন্তু তাকে দেখবে না। ডাক্তারের প্রথম চাওয়া হচ্ছে আপনি কি ফর্ম ফিল আপ করে এসেছেন। রুগী মারা যাচ্ছে সেদিকে তার ভ্রুক্ষেপ নাই, কারণ ওটা সরকারি হাসপাতাল, ওইখানে আগে সিস্টেম তারপরে অন্য কিছু। তাহলে ফাংশনটা বেশি গুরুত্বপূর্ণ ডাটার চেয়ে। আর বেসরকারি চাকরিতে কি, বেসরকারি চাকরিতে হচ্ছে কাজ যেভাবেই হোক আমার প্রফিট হলেই হয়েছে। কাজ আপনি যেভাবে যা খুশি তাই করেন, দিন শেষে আমার প্রফিট যদি আসে তার মানে কাজ ঠিক আছে। ডাটা ইজ মোর ইম্পর্টেন্ট দেন ফাংশন, ফাংশনটা এখানে গুরুত্বপূর্ণ না। এরপর দেখেন স্ট্রাকচার প্রোগ্রামিং এ এটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ ফলো করে। টপ ডাউন অ্যাপ্রোচ বলতে প্রথমে মানে শুরুর দিকেই মেইন ফাংশনটা থাকে সচরাচর। মানে আমি যদি একটা সহজ উদাহরণ দিয়ে বুঝাই, যে মনে করেন আপনি একটা চিঠি লিখেছেন, একটা প্রেমপত্র লিখছেন। মনে করেন যে আমাদের বিজয় ভাই সাদিয়াকে উদ্দেশ্য করে একটা প্রেমপত্র লিখছে। প্রথমে লিখেছে, জান পাখি কেমন আছো, জান পাখি কেমন আছো, অনেক কিছু লিখেছে। বাসার সবাই কেমন আছে, বাসার লাল মুরগিটা ডিম পেড়েছে কিনা, তোমাকে খুব দেখতে ইচ্ছা হচ্ছে, কতদিন তোমাকে দেখি না, বাচ্চা হলে নাম রাখবো টুনি, সবকিছু লিখেছে। সবার শেষে লিখেছে আই লাভ ইউ। তাহলে দেখেন ব্যাপারটা একটু উল্টা হয়ে যাচ্ছে না? মানে এইটাই তো আগে হলে ভালো হতো, আই লাভ ইউ দিয়ে কথা শুরু হলে বেশ একটা রোমান্টিক ভাব আসতো, একটা ভাইব থাকতো। কিন্তু না, ঘটনা কিন্তু সেরকম হয়নি। ঘটনা হচ্ছে সব কথা মেইন, সব কথা বলা শেষ, সব শেষ, অনেকটাই ফোন রাখার আগ দিয়ে লাস্ট কথা বলে রেখে দেওয়া, এইরকম হয়ে গেল ব্যাপারটা। তো মানে মিললো না, মনে হচ্ছে মেইন জিনিসটাই ঠিক নিচের দিকে চলে আসলো আর কি। এই জিনিসটাকে বলা হবে হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। বটম আপ মানে মনে হচ্ছে শেষের দিক থেকে এটাকে শুরু করতে পারলে বেশি ভালো হতো। এই আই লাভ ইউ কথাটা যদি প্রথমে থাকতো, বাকি কথা নিচে থাকলে এটা ভালো লাগতো। এই জন্য এটাকে বলা হবে বটম আপ অ্যাপ্রোচ, মানে শেষ থেকে শুরুর দিকে গেছে, দেখে এরকম মনে হচ্ছে। কিন্তু যদি উনি চিঠিটা লিখতো, জান পাখি আই লাভ ইউ, আই লাভ ইউ, এইবার তোমাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছে, বাসার লাল মুরগিটা ডিম পেড়েছে কিনা, বাচ্চা হলে নাম রাখবো টুনি, সব কথা হলো। এইবার দেখেন এই কথা কিন্তু একটা সিরিয়াল আছে, মনে হচ্ছে যে হ্যাঁ প্রথম থেকে স্টেপ বাই স্টেপ কাজটা হয়েছে। মেইন কথাটা কিন্তু প্রথমেই হয়ে গেছে, মেইন যে কিওয়ার্ড সেটা কিন্তু প্রথমেই হয়ে গেছে। এইটাকে আমরা বলবো টপ ডাউন, অর্থাৎ শুরু থেকে শেষ, টপ ডাউন অ্যাপ্রোচ। যখন আমরা সি প্রোগ্রামিং এ কোনো কিছু লিখি, খেয়াল করবেন আমরা হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ এটা লিখি, আদার্স কোনো হেডার ফাইল থাকলে সেটা লিখি, এবং তারপরেই আমরা মেইনে চলে যাই, ভয়েড মেইন, ভয়েড মেইন। এই যে মেইন ফাংশন আমরা কিন্তু শুরু করে দিই, এবং প্রোগ্রামিং এর যাবতীয় যা জিনিসপত্র সবকিছু আমরা কিন্তু এই মেইন ফাংশনের মধ্যে লিখি। তাহলে দেখেন এই মেইন ফাংশনটা মোটামুটি শুরুর দিকেই আছে না? মেইন ফাংশনটা কিন্তু মোটামুটি হেডার ফাইল থাকবে, হেডার ফাইলের উপরে তো কোনো কিছু লেখা যাবে না, হেডার ফাইলের পর পরই দেখেন মেইন ফাংশন কিন্তু শুরু হয়ে গেছে। তাহলে এইটাকে আমরা বলবো টপ ডাউন অ্যাপ্রোচ, একদম টু দা পয়েন্ট, যেটা যেখানে থাকার কথা। কিন্তু আপনি যদি জাভা প্রোগ্রামিং এর দিকে দেখেন, দেখবেন দিন দুনিয়ার সব কোড লেখা শেষ, 100-150 লাইন কোড লেখা শেষ, সবার শেষে শুরু হচ্ছে মেইন ফাংশন। সব কোডের হিসাব নিকাশ আপনি সব করে শেষ করে দিয়েছেন, সব শেষে শুরু হচ্ছে মেইন ফাংশন। মেইন ফাংশনের মধ্যে হয়তো মাত্র 2 লাইন, যা কাজ সব আগে হয়ে গেছে। এইটাকে আমরা বলবো বটম আপ অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ। আশা করছি কোনটা টপ ডাউন অ্যাপ্রোচ এবং কোনটা বটম আপ অ্যাপ্রোচ এটা নিয়ে আপনাদের আর কারো কোনো কনফিউশন নাই। স্ট্রাকচার প্রোগ্রামিং যেটা, এটা সবসময় টপ ডাউন অ্যাপ্রোচ ফলো করে, অর্থাৎ মেইন ফাংশনটা শুরুর দিকেই থাকে। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম যেটা, এটা সবসময় বটম আপ অ্যাপ্রোচ ফলো করে, অর্থাৎ আদার্স সব কাজ হয়ে যায়, মেইন কাজটা হয় হচ্ছে সবার শেষে। এখন দেখেন স্ট্রাকচার প্রোগ্রামিং যেটা, এখানে ফ্লেক্সিবিলিটি খুবই কম। স্ট্রাকচার মাকচার বাদ দেন, এত কঠিন শব্দ ভালো লাগে না, সরকারি চাকরি মনে করেন, সরকারি চাকরিতে ফ্লেক্সিবিলিটি খুবই কম। এদের ফ্লেক্সিবিলিটি এত কম যে কোনো একটা সরকারি অফিসারকে আপনি যদি সালামও দেন, সেই সালামের ভিতরে 10টা ভুল ধরবে। আর বেসরকারি চাকরিজীবীকে যদি একটা গালিও দেন, ও গালি শুনে আবার বলবে যে স্যার আপনি কি মানে আপনাকে কি ধরনের সেবা দিতে পারি। মানে বেসরকারি চাকরিজীবী যারা,
এরা মোর ফ্লেক্সিবল আর কি, অনেক কিছু নিতে পারে যে সরকারি চাকরিজীবীরা নিতে পারে না। এরপর দেখেন, ইট ইজ ডিফিকাল্ট টু মডিফাই স্ট্রাকচার্ড প্রোগ্রাম এন্ড রিইউজ কোড। কিন্তু কিছুক্ষণ আগে বলেছি, নতুন কোনো আইডিয়া যদি জেনারেট করেন, কোনো কিছু মডিফাই করতে চান, তো এই জিনিসটা সরকারি চাকরির ক্ষেত্রে পসিবল না, কিন্তু বেসরকারি চাকরির ক্ষেত্রে এটা খুবই ইজি একটা জিনিস। এরপরে দেখেন কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। স্ট্রাকচার প্রোগ্রামিং এর ক্ষেত্রে সি, ফরট্রান, প্যাসকেল। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেলায় সি প্লাস প্লাস, জাভা, পাইথন, সি হ্যাশ। সি হ্যাশকে অনেকে সি শার্প বলে থাকে, অবশ্য অফিসিয়ালি এটার নাম সি শার্পই, আমি এটাকে সি হ্যাশ বলি। আবার এটা ছাড়াও আছে পিএইচপি, আছে অবজেক্ট ওরিয়েন্টেড। তো এখন আমাকে একটু বলেন তো যে প্রশ্নটা বুঝতে পেরেছেন কিনা, স্ট্রাকচার্ড এবং অবজেক্ট ওরিয়েন্টেড এর মধ্যে তফাৎ। জাস্ট মনে রাখবেন সরকারি চাকরি আর বেসরকারি চাকরির মধ্যে তফাৎ। কষ্ট করে মুখস্থ করার কোনো কারণই নাই এটা। এইটা কি সবার ক্লিয়ার হয়েছে কিনা? আরাফাত রহমান সৈকত ভাই লিখেছে ক্লিয়ার হয়েছে। তার তাজরুল ইসলাম ভাইয়েরও ক্লিয়ার হয়েছে। আব্দুল্লাহ নাইম ভাইয়েরও ক্লিয়ার হয়েছে। নাহিদুল ইসলাম দীপ্ত ভাইয়েরও। ফার্স্ট পয়েন্ট বুঝাই দেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইট ইজ এ সাবসেট অফ প্রসিডিউরাল প্রোগ্রামিং। প্রসিডিউরাল প্রোগ্রামিং থেকে স্ট্রাকচার প্রোগ্রামিংটা এসেছে, এটুকুই। এটা বোঝার তো কিছু আছে বলে মনে হচ্ছে না। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে যে এখানে ডাটা এবং কোডটাই হচ্ছে মেইন, ডাটা এবং কোড নিয়ে কাজ করে, এটুকুই। আর হচ্ছে নাহিদুল ইসলাম দীপ্ত ভাইয়ের জন্য একটা বিষয় বলে দেই যে আমি কিন্তু আসলে লাইন বাই লাইন পড়াই না। আমি ধরেন হচ্ছে এইটা, এই যে প্রশ্নটা দেখে যেটা বুঝবো ওইটা পড়াই শুধু। লাইন বাই লাইন পড়াটা হচ্ছে আপনার কাজ। আমি শুধু আপনাকে একটা বিষয় নিয়ে ধারণা দিব। আর ইনফ্যাক্ট আমি আপনাদের শীটে কি থাকে এটা জানিও না। আমি ধরেন, হ্যাঁ অনেকদিন হলো ক্লাস নিচ্ছি অবশ্য, কিন্তু হচ্ছে মানে আমি হচ্ছে শীট ওপেন করি আর পড়াই, এটা হচ্ছে আহ, মানে আমার কিন্তু আগে থেকে যে প্রিপারেশন নাও থাকে ক্লাস নেওয়ার ব্যাপারটা, সেটা না। যার কারণে আমি লাইন বাই লাইন ওইটা যদি পড়াতে বলেন, আমার জন্য এটা খুব কষ্ট হয়ে যায়। আমি ধরেন প্রশ্ন দেখবো, আপনাকে এটা সম্পর্কে একটা ধারণা দিব যে জিনিসটা এরকম। এখন ওই জিনিসটাকে কত সুন্দরভাবে উপস্থাপন করা যায়, কি কি লাইন অ্যাড করা যায়, ওই কাজটুকু একটু আপনার করতে হবে বা আপনাদের করতে হবে আর কি। এখন দেখেন, সি কে প্রোগ্রামিং, সি কে স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন? সি কে স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলার দুইটা কারণ আছে শুধুমাত্র। যেখানে যাই লেখা থাকুক, দুইটা হচ্ছে কারণে সি কে স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো প্রথম যে কারণ সেটা হচ্ছে, সি তো সরকারি চাকরির মতো, বুঝতেই পেরেছেন। তো যেহেতু সব কাজে সে স্ট্রাকচার ফলো করে, মানে তার কাছে কিন্তু ডাটা ইম্পর্টেন্ট না, তার কাছে হচ্ছে আউটপুটটা ইম্পর্টেন্ট না, তার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রাকচার ফলো করা হচ্ছে কিনা, ফাংশন মোর ইম্পর্টেন্ট। ফাংশনটা যেহেতু বেশি গুরুত্বপূর্ণ, কাজেই সি কে স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, কারণ ওর কাছে স্ট্রাকচারটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তবে আরেকটা কারণ আছে, কোন কোন জায়গায় আপনি দেখবেন যে লেখা আছে যে সি কে ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া হয়। যেহেতু ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া হচ্ছে, কাজেই এই ব্যাপারটাকে স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। অর্থাৎ এই ছোট ছোট অংশ ভাগ করছে মানে কিন্তু একটা স্ট্রাকচারই সে ফলো করছে, এই জন্য সি কে স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। তো জাস্ট এই দুইটাই, এই দুইটা পয়েন্টই সি কে স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন। একটা হচ্ছে যে এর কাছে যেহেতু ফাংশনটা বেশি গুরুত্বপূর্ণ, কাজে একে স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। আর অনেকে আবার বলবে যে একে ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া হয়, কাজে একে স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। এখন ধরেন ধরেন বিভিন্ন ধরনের ডাটা টাইপ। তো ডাটা টাইপ জিনিসটা আসলে কি? ডাটা টাইপ মানে হচ্ছে ডাটার টাইপ। ডাটা টাইপ মানে হচ্ছে ডাটা টাইপ। একটা ডাটার কি কি ধরনের ধরন হতে পারে, সেই ধরনটাকেই বলা হবে হচ্ছে ডাটা টাইপ। আসেন জেনে নেই ডাটার কি কি ধরনের ধরন হতে পারে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন হয়তো বা, কারণ সি হচ্ছে সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আপনি এসেছেন। তো সিএসসি তে আপনি কি কি ধরনের ডাটা ইউজ করেছেন? সিএসসি তে সচরাচর ইন্টিজার ইউজ করেছেন, ফ্লোট ইউজ করেছেন, ক্যারেক্টার ইউজ করেছেন। এইটা ইউজ করেননি, এটা আমি জানি। বুলিয়ান খুবই কম ইউজ হয় আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তো ইন্টিজার ডাটা টাইপ আসলে কি জিনিস? ইন্টিজার ডাটা টাইপ মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এইটাকে প্রকাশ করা হয় আইএনটি দিয়ে। আমরা যখন লিখি প্রোগ্রামিং এ, তখন সচরাচর আইএনটি লিখে প্রকাশ করে থাকি। প্রোগ্রামিং এ যত জায়গায় পূর্ণ সংখ্যা আমাদের প্রয়োজন হয়, আমরা সেই জায়গাগুলিতে আইএনটি ইউজ করি। ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ, এটা কখন আমরা ব্যবহার করি? এটা হচ্ছে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। দশমিক বা ইংরেজিতে এটাকে ডেসিমালও বলা যেতে পারে। দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করে থাকি, এবং এক্ষেত্রে
আমরা ইউজ করি হচ্ছে ফ্লোট। প্রোগ্রামিং এ যখন ব্যবহার করি তখন আমরা এখানে লিখি হচ্ছে ফ্লোট। ক্যারেক্টার একটা ডাটা টাইপ। ক্যারেক্টার কি জিনিস? ক্যারেক্টার হচ্ছে লেখার কাজে আমরা যাবতীয় যা কিছু ব্যবহার করি তার সবই ক্যারেক্টার। লেখার কাজে আমরা যাবতীয় যা কিছু ব্যবহার করি তার সকল কিছুই হচ্ছে ক্যারেক্টার। লেখার কাজে কমা ইউজ করি, লেখার কাজে স্পেস ইউজ করি, লেখার কাজে প্রশ্নবোধক চিহ্ন ইউজ করি। লেখার কাজে যা ব্যবহার করছেন তার সবই ক্যারেক্টার। এবং একে আমরা যখন প্রোগ্রামিং এ লিখি তখন লিখি হচ্ছে ক্যার। আর বুলিয়ান ডাটা টাইপটা কি? বুলিয়ান ডাটা টাইপটা আসলে এখনো খুব একটা বেশি ব্যবহার করা হয় না। সি এর বিভিন্ন ভার্সন আছে সি প্রোগ্রামিং এ। তার মধ্যে সি এর 99তম ভার্সন থেকে এই ডাটা টাইপটা অ্যাড করা হয়েছে। অবশ্য শুধু বুলি না, টোটাল 5টা ডাটা টাইপ এই সময় অ্যাড করা হয়েছিল। তার 5টার কোনোটাই খুব একটা আসলে আমাদের কারোর কাজে আসে না। তবে বুলিয়ানের কিছু বৈশিষ্ট্য যদি বলি তাহলে বুলিয়ান এই ডাটা টাইপটা অন্যান্য ডাটা টাইপের তুলনায় হচ্ছে কমপ্লেক্স। আর হচ্ছে এইটার বিট যদি বলি এটা হচ্ছে 16 বিট। এটা খুব একটা কাজে লাগে না, এটা আসলে খুব একটা কাজে লাগে না আর কি। কিন্তু মেইনলি আমাদের হচ্ছে ডাটা টাইপ যে তিনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ইন্টিজার পূর্ণ সংখ্যা, ফ্লোটিং দশমিক সংখ্যা বা ডেসিমাল, এবং ক্যারেক্টার ক্যার। এখন এই যে ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে আইএনটি, শর্ট, লং, লং লং, এগুলি কি জিনিস? হুদাই এভাবে কেন দিয়েছে? এগুলি হচ্ছে বিটের উপর নির্ভর করে এই নামগুলি আলাদা আলাদা হয়। ইন্টিজার এটা হয় হচ্ছে 32 বিট। একইভাবে ফ্লোট এটাও হয় হচ্ছে 32 বিট। ক্যারেক্টারের ভার্সনই একটা, লেখার কাজে আমরা যে ব্যবহার করি, এবং এটা সবসময় 8 বিট। এখন ইন্টিজার যদি 32 হয় তাহলে শর্ট কত হবে? শর্ট বলেই দিচ্ছে ছোট, 16। ফ্লোট যদি 32 হয় ডবল কত হবে? ডবল বলেই দিচ্ছে 2 গুণ, 64। শর্ট যদি 16 হয় লং কত হবে? লং আবার হবে 32। শর্ট যদি 16 হয় লং ডবল হয়ে যাচ্ছে আর কি। এখানে আবার হচ্ছে লং ডবল। লং ডবল কত হওয়া উচিত? ডবল যদি 64 হয় লং ডবল কত হওয়া উচিত? এইখানে একটু ঘাপলা আছে। অনেকে বলবে এটা 128 হওয়া উচিত ডবল। তা না, এটা হয় কেন জানি 80। আর লং লং কত হওয়া উচিত? লং লংটা আবার ঠিক আছে, ডবল হয় 64। এই জাস্ট বিটের উপর ভিত্তি করে এগুলি আলাদা আলাদা নামকরণ করা হয়। তবে আমরা সচরাচর প্রোগ্রামিং এর সময় যখন এগুলি ব্যবহার করি তখন ইন্টিজারকে 32 বিট হিসেবে ইউজ করি, ফ্লোটিং কেও 32 বিট হিসেবে ইউজ করি। আচ্ছা, এবার আমাকে একটু বলেন তো, এই যে ইন্টিজার, ফ্লোট, ক্যার, এই যে ডাটা টাইপ গুলো আপনারা যে প্রোগ্রামিং এ ইউজ করেন, এইটা কি আপনি নিজে বানিয়ে নেন নাকি সি প্রোগ্রামিং এ এই ডাটা টাইপ গুলি দেওয়াই থাকে? সি প্রোগ্রামিং এ কিন্তু এই ডাটা টাইপ গুলি বাই ডিফল্ট দেওয়াই থাকে। যেহেতু সি প্রোগ্রামিং এর এগুলি খুব পরিচিত ডাটা টাইপ এবং বারবার এগুলি ইউজ হয়, এবং সি তে যেহেতু এগুলি দেওয়াই থাকে, হ্যাঁ যে বিজয় ভাই লিখেছে ইনবিল্ট, ইনবিল্ট যেহেতু দেওয়াই থাকে আমাদের আলাদাভাবে বানিয়ে নিতে হয় না। কাজেই এই ধরনের ডাটা টাইপ গুলিকে আমরা বলবো বেসিক বা প্রিমিটিভ ডাটা টাইপ। আসলে প্রিমিটিভ মানে হচ্ছে প্রাচীন। প্রিমিটিভের যদি বাংলা করি তাহলে প্রিমিটিভের বাংলা দ্বারাই হচ্ছে প্রাচীন। তবে এটা প্রাচীন না, যেহেতু খুব কমন ডাটা টাইপ কাজে প্রিমিটিভ কথাটা ওই অর্থে ব্যবহার করেছে, মানে ব্যবহার হয়েই আছে এই অর্থে ব্যবহার করেছে। বেসিক বা প্রিমিটিভ ডাটা টাইপ সেগুলি যেগুলি সি তে ইনবিল্ট দেওয়াই আছে। এই যে দেখেন প্রি ডিফাইন্ড, আগে থেকেই ডিক্লেয়ার করা আছে। প্রি ডিফাইন্ড এটা নিয়ে মাথা ঘামাতে হয় না। প্রি ডিফাইন্ড যে ডাটা টাইপ সেটাই হচ্ছে ইন্টিজার, ফ্লোটিং এবং ক্যারেক্টার। এখন দেখেন ডিরাইভড ডাটা টাইপ, এই জিনিসটা আসলে কি? ডিরাইভড ডাটা টাইপ হচ্ছে এই যে বেসিক বা প্রিমিটিভ ডাটা টাইপ যেগুলি দেখলেন ইন্টিজার, ফ্লোটিং, ক্যারেক্টার, এগুলাকে ভাঙাচুরা করে এগুলাকে জোড়াতালি দিয়ে নতুন কোনো ডাটা টাইপ যদি বানানো হয় তাহলে সেটাকে বলা হবে ডিরাইভড ডাটা টাইপ। যেরকম আমি একটা উদাহরণ আপনাদেরকে দেই, যেরকম অ্যারে। অ্যারে কি নিজস্ব কোনো কিছু না। অ্যারে হচ্ছে একটা জিনিস যার মধ্যে দেখা যাচ্ছে যে অনেকগুলা হয়তো ইন্টিজার আছে, অনেকগুলা ইন্টিজার একসাথে হয়তো আছে। যেরকম ধরেন 2 আছে, 4 আছে, 5 আছে, এইটা মনে করেন একটা অ্যারে। এটা মনে করেন একটা অ্যারে। তো এই যে দেখেন অনেকগুলা ইন্টিজার যখন একসাথে আছে তখন সেটাকে আমরা বলছি অ্যারে। একইভাবে অনেকগুলা ফ্লোটিং একসাথে থাকতে পারে, অনেকগুলা ক্যারেক্টার একসাথে থাকতে পারে। তাহলে আমরা কি করছি? অ্যারে কিন্তু নিজস্ব কোনো ডাটা টাইপ তাহলে হচ্ছে না। অ্যারে কি হচ্ছে? অন্য ডাটা টাইপকে জোড়াতালি দিয়ে আমরা অ্যারে বানাচ্ছি। এই জন্য এটাকে বলবো ডিরাইভড ডাটা টাইপ, ডিরাইভড ফ্রম বেসিক ডাটা টাইপ। আসলে এই যে বেসিক ডাটা টাইপ ইন্টিজার, ফ্লোট এবং ক্যারেক্টার,
এইগুলিকে ভাঙাচুরা করে জোড়াতালি দিয়ে এই যে ডাটা টাইপ ডিরাইভড ডাটা টাইপ এগুলি বানানো হয়। এখন এর তো বুঝলাম, পয়েন্টার কি, ফাংশন কি, এইগুলি কি বুঝাবো না? হ্যাঁ বুঝাবো, তবে একটু পরে। মানে এগুলি নিয়ে আলাদা প্রশ্নই আছে, যেহেতু আলাদা প্রশ্নই আছে, যখন প্রশ্নটা সলভ করবো তখনই বুঝাই। এখন দেখেন ইউজার ডিফাইন্ড ডাটা টাইপটা আসলে কি। ইউজার ডিফাইন্ড মানে যেটা আমরা নিজেরা ম্যানুয়ালি বানিয়ে নেই, আমাদের প্রয়োজনে আমরা যদি কোনো ডাটা টাইপ নিজেরা বানিয়ে নেই, তাহলে সেটাকে বলা হবে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। এগুলি সিতে বাই ডিফল্ট দেওয়া থাকে না, যেরকম ক্যারেক্টার ডাটা টাইপ সিতে বাই ডিফল্ট দেওয়াই থাকে। কিন্তু এইখানে যে ডাটা টাইপ গুলি ইউজ করা হবে, এইগুলি সিতে বাই ডিফল্ট দেওয়া থাকে না। এগুলি যারা প্রোগ্রামার তারা নিজেদের ইচ্ছা মতো বানিয়ে নেয়। অবশ্যই দুইটাই না, আরো আছে, ক্লাস আছে, ইনিউমেরেশন আছে। এগুলি সবই হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ, ইউজাররা নিজেদের ইচ্ছা মতো বানিয়ে নেয়। স্ট্রাকচার এবং ইউনিয়ন কি জিনিস এটা আমরা ডিটেইল ইনশাল্লাহ দেখব। এখন দেখেন বিভিন্ন, আপাতত আপনাদের হচ্ছে এই যে স্ট্রাকচার ইউনিয়নের বিস্তারিত না, আপাতত এটুকু জানলেই চলছে, বেসিক বা প্রিমিটিভ ডাটা টাইপ কি, ডিরাইভড ডাটা টাইপ কি, এবং ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ কি, এই তিনটা টার্ম আপনাদের জানলেই আপাতত চলছে। ভিতরে যা কিছু আছে এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সহ আমরা ইনশাল্লাহ কিছুক্ষণ পরে জানবো। এখন দেখেন বিভিন্ন ধরনের অপারেটর। অপারেটরকে আসলে কিছু ভাগে ভাগ করা হয়েছে, যার মধ্যে প্রথমে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইউনারি অপারেটর। ইউনারি কেন? এই যে দেখেন শুরুতে ইউ আছে, ইউ মানে আসলে একজন বোঝায়। ধরেন কেউ আপনাকে বললো আই লাভ ইউ, কেউ আপনাকে বলেছে আই লাভ ইউ। এখন বলো তো ইউ দিয়ে সে আসলে কয়জনকে বুঝিয়েছে? শুধু আপনাকে বুঝিয়েছে নাকি এলাকাবাসী সবাই 14 গোষ্ঠী বুঝিয়েছে? কোনটা? শুধু আপনাকে বুঝিয়েছে। ইউ দিয়ে সচরাচর একজনকেই বুঝায়। আমার মতো যারা পিওর সিঙ্গেল তারা অবশ্যই ইউ দিয়ে অনেক সময় অনেকজনকে বুঝিয়ে ফেলে, তবে সেটা আসলে যার যার ক্যারেক্টারের দোষ, সেটা আসলে আমার মানে সেটা নিয়ে আসলে আলোচনা করতে চাচ্ছি না। নর্মালি যাদের ক্যারেক্টার ভালো তারা কিন্তু আসলে ইউ দিয়ে সচরাচর একজনকেই বোঝানোর চেষ্টা করে। তাই ইউনারি অপারেটরটাও সেরকমই, সবসময় একজনের সাথে বসে। এই যে প্লাস প্লাস, আমরা অনেক জায়গাতেই এ প্লাস প্লাস এরকম কিন্তু দেখেছি। কখন এরকম দেখেছেন এ প্লাস প্লাস বি? এরকম কিন্তু কখনো দেখার কথা না, কারণ এই প্লাস প্লাস অপারেটরটা শুধুমাত্র একজনের সাথেই বসে। মাইনাস মাইনাস আমরা কিন্তু অনেক জায়গাতে এরকম দেখেছি, এ মাইনাস মাইনাস, এবং এই যে একজনের সাথে বসেছে। তাহলে ইউনারি অপারেটর হচ্ছে যেটা একটা অপারেন্ডের সাথে বসে, যেটা একটা অপারেন্ডের সাথে বসে। ও অপারেন্ড কি, এখন আমার অনেকে প্রশ্ন করতে পারে যে একটা অপারেন্ডের সাথে বসে অপারেন্ড কি। এই যে এ হচ্ছে অপারেন্ড, আমি যদি লিখি এ প্লাস বি, এ অপারেন্ড বি অপারেন্ড, আর এই যে এটা হচ্ছে অপারেটর। অপারেন্ডের সাথে সম্পর্ক যারা তৈরি করে তারা হচ্ছে অপারেটর। অপারেন্ডের সাথে মানে এ বি এর সাথে এই যে সম্পর্ক তৈরি করেছে প্লাস, এই প্লাসটা তাহলে অপারেটর। এখন অ্যারিথমেটিক অপারেটর কি? আমি যদি ভুল না করে থাকি তাহলে অ্যারিথমেটিকের বাংলা সম্ভবত বীজগণিত। কাজে বীজগাণিতিক কাজে আমরা যত ধরনের অপারেটর ব্যবহার করব সকল অপারেটরকে বলা হবে অ্যারিথমেটিক অপারেটর। বীজগণিতের কাজে আমরা কি কি ইউজ করি? ধরেন এ প্লাস বি, এই যে যোগ ইউজ করেছি, এ মাইনাস বি, এই যে মাইনাস ইউজ করেছি, এ মাল্টিপ্লিকেশন বি, এই যে গুণ ইউজ করেছি, এ ডিভাইডেড বাই বি, এই যে ভাগ ইউজ করেছি। বীজগণিতের কাজে কিন্তু আমরা এগুলো ইউজ করি, কাজেই এগুলোকে বলা হবে অ্যারিথমেটিক অপারেটর। রিলেশনাল অপারেটর কি? রিলেশন মানে হচ্ছে কে কার চেয়ে বড়, কে কার চেয়ে ছোট। ধরেন আপনার ভাইয়ের সাথে আপনার রিলেশন কি, আপনি বলবেন যে আমার ভাই আমার বড় অথবা আমার ভাই আমার ছোট, এরকম কিছু একটা অ্যান্সার দিবেন, অথবা বলবেন আমরা দুইজন সমবয়সী। এই যে বিষয়টা, এই বিষয়টাকে বলা হবে হচ্ছে রিলেশনাল অপারেটর। এ ডিভাইডেড সরি এ ইজ গ্রেটার দেন বি, এ বি এর চেয়ে বড়। এই যে একটা সম্পর্ক তৈরি হলো যে বি এর সাথে সম্পর্ক কি, বি এর সাথে সম্পর্ক হচ্ছে সে হচ্ছে বি এর চেয়ে বড়, মানে বিটা হচ্ছে ছোট, এটাই হচ্ছে সম্পর্ক। এই বিষয়টাকে বলা হবে রিলেশনাল অপারেটর। বড় ছোট সমান এই বিষয়গুলিকে বলা হয় রিলেশনাল অপারেটর। লজিক্যাল অপারেটর কি? যেহেতু আপনারা সিএসসি এর স্টুডেন্ট, আশা করছি ডিজিটাল লজিক ডিজাইন এই কোর্সটা সবারই ছিল, সব ইউনিভার্সিটিতেই এটা সিএসসি তে থাকার কথা। এখন সেইখানে আমরা জেনেছিলাম গেট হচ্ছে তিন প্রকার, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। এই লজিক্যাল অপারেটরেও আমরা ওই তিনটা গেটকেই দেখতে চলেছি। এই যে দেখেন অ্যান্ড গেট, দুইটা অ্যান্ড চিহ্ন দেওয়া আছে। এই যে এটা হচ্ছে অর গেট, দুইটা দাগ দেওয়া থাকে অর গেটে। এই যে দেখেন এটা হচ্ছে নট গেট, আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া থাকে নট গেটে। এখন দেখেন বি টয়েস অপারেটর কি?
বিটওয়াইজ অপারেটরে যে ঘটনাটা ঘটে, মনে করেন এটা হচ্ছে একটা অ্যারে, এখানে লেখা আছে হচ্ছে 101। আমার এই ঘরটা আছে ধরেন আছে ফাঁকা, আমার হুট করে প্রয়োজন হলো যে আমি প্রথম ঘরটা ফাঁকা চাই, প্রথম ঘরটা ফাঁকা চাই। তাহলে এই টোটাল নাম্বারগুলিকে আমাকে এক ঘর করে ডানে সরাতে হবে, অর্থাৎ এই 1 আসবে এখানে, এই 0 আসবে এখানে, 1 আসবে এখানে, তাহলেই কিন্তু আমার এই ঘরটা ফাঁকা হয়ে যাবে। অর্থাৎ আমি চাই হচ্ছে এইটা, এই 1 আসবে শেষের বক্সে, মানে ওই 1টা চলে আসলো শেষের বক্সে। 0টা আসবে শেষের আগের বক্সে, 0 আসলো শেষের আগের বক্সে। এই 1 আসবে দ্বিতীয় বক্সে, এই 1 আসলো দ্বিতীয় বক্সে। এইবার দেখেন প্রথমটা ফাঁকা হয়ে গেল, প্রথম বক্সটা ফাঁকা হয়ে গেল। তাহলে এই যে কোনো বিটকে এক ঘর ডানে সরানো, এক ঘর বামে সরানো, এই যে কাজটা, এটা করে হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। এ যে কোনো বিটকে সচরাচর শিফটিং এর কাজে ব্যবহার করে, বিটের শিফটিং এর কাজে ব্যবহার করা হয়। আমি যদি এই অ্যারের সাথে এই অপারেশনটা চালাই, তাহলেই সে প্রত্যেকটা ডিজিটকে এক ঘর করে ডানে সরিয়ে দিবে। এই যে একটা বিটকে শিফট করলো, জায়গা পরিবর্তন করলো, এইটা এই কাজে ব্যবহার করা হয় হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কি? অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে কার ভিতরে কে আছে, কার ভিতরে কে আছে। ধরেন আমি কোথাও লিখলাম এ সমান সমান বি, অর্থাৎ এ বি এর সমান, এ বি এর সমান। যখন আমি বলবো কোনো কিছুর সমান, তখন কিন্তু কেউ কারো মাঝখানে আছে বুঝালো না, কেউ কারো সমান। সমান হতেই পারে, এটা হচ্ছে দুইজনের মধ্যে রিলেশন বোঝাচ্ছে, এ আর দুইজনের যে সমবয়সী আর কি, সমবয়সী একটা রিলেশন বোঝাচ্ছে, সম্পর্ক বোঝাচ্ছে যে ভাই আমি আর আপনি তো দেখছি একদম সমান বয়সী, সমান একটা রিলেশন তৈরি হচ্ছে, রিলেশনাল অপারেটর হবে। কিন্তু আমি যদি বলি এ সমান বি, প্রোগ্রামিং এর ভাষায় যদি একটা সমান দেওয়া থাকে, তার মানে বি এর মধ্যে আছে, দুইজন সমান না। দুইজন সমান বোঝাতে ডবল ইকুয়েশন, মানে ডবল হচ্ছে, এটাকে ইংরেজিতে যেন কি বলে ভুলেই তো গেল। দেখেছেন বয়স হলে কত সমস্যা, এই সমান চিহ্ন বাংলায় ইংরেজিতে কি বলে এটা ভুলে গেছি। যাই হোক, এই প্রসঙ্গে আসি। যখন একটা সমান দেওয়া থাকে ইকুয়াল, হ্যাঁ হ্যাঁ, এই যে বিজয় মনে করে দিয়েছে ইকুয়াল, হ্যাঁ আসলে বয়স মানুষের খুব খারাপ জিনিস। তো যাই হোক, এইদিকে দেখেন বি এর মধ্যে আছে, এই যে মধ্যে আছে মানে আপনি অ্যাসাইন করে দিলেন যে বি জিনিসটা এর মধ্যে আছে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আপনি যদি লেখেন এ সমান b+2, তাহলে b+2 এ কিন্তু এর সমান না, b+2 এর মধ্যে আছে, এই যে মধ্যে আছে বুঝালো, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর হবে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন টার্নারি বা কন্ডিশনাল অপারেটর কি? টার্নারি নামটা শুনে হয়তো বুঝতে পেরেছেন, এখানে তিনটা অংশ থাকে। মনে করেন আমি একটা ইফ এলস কন্ডিশন লিখবো, ইফ এলস কন্ডিশন বলতে আমি এখানে লিখি যে এই যে এখানে লিখি ইফ মার্কস ইজ গ্রেটার দেন 33, মানে 33 এর বেশি মার্ক কেউ যদি পায়, তাহলে রেজাল্ট হবে হচ্ছে পাস। আর এলস মানে যদি তা না হয়, অর্থাৎ 33 এর বেশি যদি না হয়, তাহলে রেজাল্ট হবে হচ্ছে ফেইল। 33 এর বেশি হলে পাস দেখাবে, আর না হলে ফেল দেখাবে, এটা একটা ইফ এলস কন্ডিশন লিখলাম। এখন এই জিনিসটাকে আমি এত না প্যাচে এক লাইনে কিন্তু লিখতে পারি। এক লাইনে কিভাবে লিখবো দেখেন, আর মানে রেজাল্ট সমান এম ইজ গ্রেটার দেন 30, মার্কস 30 চেয়ে বেশি কিনা, কিনা প্রশ্ন করছে না, মার্কস 30 চেয়ে বেশি কিনা প্রশ্ন করছে, প্রশ্নবোধক চিহ্ন। এখন যদি আসলে মার্কস 30 চেয়ে বেশি হয়, তাহলে কি হবে এখানে লিখবো, যদি মার্কস 30 চেয়ে বেশি না হয়, তাহলে কি হবে এখানে লিখবো, আর মাঝখানে একটা বিসর্গ চিহ্ন দিয়ে দিলাম। শেষ, যদি মার্কস 30 চেয়ে বেশি হয় তাহলে পাস, যদি মার্কস 30 চেয়ে বেশি না হয় ফেল। শেষ, এক লাইনে আমার কাজ শেষ, ইফ এলস কন্ডিশনটা এক লাইনে লিখে ফেলেছি। এটাকে বলা হবে টার্নারি বা কন্ডিশনাল অপারেটর। এখানে দেখেন তিনটা অংশ আছে, এই যে একটা অংশ এইটা, একটা অংশ এইটা, একটা অংশ এইটা, তিনটা অংশ আছে, এই জন্য এটাকে বলা হবে টার্নারি বা কন্ডিশনাল অপারেটর। আসেন আমরা পরের টপিকে আসি। পরের টপিক হচ্ছে পয়েন্টার। এই যে দেখেছেন এই পয়েন্টার, আমি কিছুক্ষণ আগে কিন্তু টপিকটা ছিল কিন্তু পারাইনি, এই যে দেখেন পয়েন্টার্স, ডিরাইভ ডাটা টাইপের একটা অংশ ছিল হচ্ছে পয়েন্টার্স।
কেন পারাইনি? কারণ আমি জানতাম এটা কিছুক্ষণ পরে আমাকে একটা প্রশ্নের মধ্যেই পড়াতে হবে। প্রশ্নের মধ্যেই যেহেতু পড়াবো, এই জন্য আমি এখানে স্কিপ করেছি। তো এখন আসেন পয়েন্টার, এবং প্রত্যেকটা পয়েন্টই প্রশ্নের মধ্যে আছে। স্ট্রাকচার বলেন, ইউনিয়ন বলেন, ফাংশন বলেন, রেফারেন্স বলেন, সবই আছে। আপনারা সবগুলো সম্পর্কে ইনশাআল্লাহ ধারণা নিতে পারবেন। পয়েন্টার জিনিসটা আসলে কি? পয়েন্টার হচ্ছে একজনের মনের মধ্যে আরেকজনের মন। একজনের মনের মধ্যে আরেকজনের মন কেমন? মনে করেন আমাদের বিজয় সাহেব সাদিয়াকে বিবাহ করেছে। তো বিজয় সাহেব যদি সাদিয়াকে বিবাহ করে, তাহলেই শুধুমাত্র বিজয় সাহেবের মনের মধ্যে সাদিয়া থাকবে। অবশ্য আমার মতো পিওর সিঙ্গেল যারা, তাদের মনের মধ্যে অসংখ্য মেয়ে আনাগোনা করে দিন রাত 24 ঘন্টা, সেই প্রসঙ্গে না যাই। আমরা ধরে নেই যে হচ্ছে বিজয় সাহেবের মনের মধ্যে শুধু একজনই আছে, সেটা হচ্ছে সাদিয়া, অনেকজন নাই। সেটা হচ্ছে মানে ওনার বউ আর কি, বিবাহিত বউ, বিবাহ করা বউ। এখন যদি ওনার মনের মধ্যে একজন থাকে সাদিয়া, সেক্ষেত্রে ওনার কি কি সুবিধা হবে আর কি কি অসুবিধা হবে, সেটাই হচ্ছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। আসেন কি কি সুবিধা হবে কি কি অসুবিধা হবে সেটা সম্পর্কে আমরা জেনে নেই। আচ্ছা, জেনে নেওয়ার আগে আমি একটু ফর্মালি আগে জিনিসটা কি এটা আপনাদেরকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিই। ধরেন কোথাও লেখা আছে আইএনটি এক্স সমান 10। এটা তো নর্মাল, এক্স এর ভ্যালু হচ্ছে 10 বা এক্স এর মধ্যে 10 আছে, এই একটা সমান যেহেতু, কাজে আমি সমান বলতে পারি না, এক্স সমান 10 এটা বলতে পারি না। এক্স একটা জায়গা, যে জায়গার মধ্যে 10 কে রাখা আছে, এবং আমি আরেকটা জায়গা নিলাম আইএনটি ই স্টার ওয়াই সমান অ্যাড সাইন এক্স। এটাই হচ্ছে পয়েন্টার। এটাই হচ্ছে পয়েন্টার। কেন এটা পয়েন্টার? কি দেখেছিলাম এটা পয়েন্টার? পয়েন্টারকে স্টার দিয়ে লেখা হয়। স্টার দেখে চিনেছি এটা পয়েন্টার। এর উপকারিতা কি? এর উপকারিতা হচ্ছে ওয়াই এর মানে এক্স এর মধ্যে তো 10 আছে, ওয়াই এর মধ্যে কি আছে? ওয়াই এর মধ্যে এক্স এর মধ্যে যা আছে সেটা আছে। এটা করার উপকারিতা কি? আমি যদি ওয়াই কে আবারও 10 দিতাম, আমি যদি মনে করেন এটা দিয়েছি, এটা দিইনি, মনে করেন 10 দিয়েছি, কোন কারণে আমার এই 10 এর ভ্যালুটা চেঞ্জ করতে হবে, আমার এখানে 12 করতে হবে, তাহলে আমাকে চেঞ্জ করতে হতো কয় জায়গায়? একবার এক্স এ এসে চেঞ্জ করতে হতো 10, 10 কে 12 করতে হতো, আবারও ওয়াই কে এসে চেঞ্জ করতে হতো, 10 কে 12 করতে হতো। কিন্তু আমি যখন ওয়াই কে বলে দিয়েছি এক্স এর মধ্যে যা থাকবে সেটা তুমিও পাবে, ওয়াই কে কিন্তু আমি এই কথা বললাম এক্স এর মধ্যে যা থাকবে সেটাই তুমি পাবে। তাহলে এক্স এর মধ্যে আমরা যদি 10 কে উঠে 12 লিখে দেই, তার মানে ওয়াই অটোমেটিক্যালি 12 পেয়ে গেল। এক্স কে যদি আমি 12 না লিখে 120 লিখে দেই, ওয়াই অটোমেটিক্যালি 120 পেয়ে গেল। এই কারণে মূলত পয়েন্টারটা ব্যবহার করা হয়। ওয়াই দেখেন নির্দিষ্ট কোনো ভ্যালুকে অ্যাসাইন করছে না, বরং ওই ভ্যালুটা যেখানে আছে সেই জায়গাটাকে অ্যাসাইন করছে। যেরকম আমরা যখন কোথাও কোনো চিঠি দেই, স্পেশালি যখন চাকরির কোনো চিঠি দেই কোথাও, আমরা কিন্তু লিখি ধরেন টু দা প্রিন্সিপাল বা টু দা ভাইস চ্যান্সেলর, টু দা রেজিস্ট্রার, এরকম। কেন? আমরা তো ইন্টারনেট থেকে ভিসির নাম বের করে সরাসরি নাম তো উল্লেখ করে দিতে পারি, নামটা আমরা দেই না কেন? ভিসি যদি চেঞ্জ হয়, আমি চাচ্ছি ওইখানে ভিসি পদে যে থাকবে সে যেন আমার চিঠিটা পায়, এটা তো আমার টার্গেট। যেহেতু ভিসি পদে যে থাকবে সে যেন চিঠিটা পায়, আমি যেহেতু মানে তার পদটাকে মেনশন করছি, কাজেই তার নাম আমার অ্যাসাইন করার দরকার নেই। এখানেও ব্যাপারটা সেরকমই, এক্স এর মধ্যে যা থাকবে সেইটা আমি ওয়াই কে দিব, কি দিব সেটা আমার জানার দরকার নেই। এক্স এর মধ্যে যা থাকবে, এক্স এর মধ্যে 1 থাকলে 1, 10 থাকলে 10, 100 থাকলে 100, যা থাকবে সেটা আমি ওয়াই কে দিব। এটা হচ্ছে পয়েন্টার। এখন পয়েন্টার এই যে এক্স ইউজ করলাম, সরি এই যে স্টার ইউজ করলাম, এটাকে বলা হয় ডি রেফারেন্সিং। ডি রেফারেন্সিং। আর এই যে অ্যান্ড সাইন ইউজ করলাম এটাকে বলা হয় রেফারেন্সিং। যদিও এটা আপনাদের লাগবে না, তবে এমসিকিউ হলে হয়তো বা কখনো আসতে পারে যে এখানে স্টার জিনিসটা আসলে কি। তো রেফারেন্সিং কেন বলা হচ্ছে? কারণ এ দেখেন এক্স কে রেফার করছে, এক্স এর একটা রেফারেন্স হিসাবে এসে বসেছে, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে রেফারেন্সিং। তো যাই হোক, আশা করছি পয়েন্টার জিনিসটা বুঝেছেন। এখন অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজের পালা, এইটা আমরা বিজয় সাহেবকে নিয়ে আজকে ইনশাল্লাহ খেলা হবে। তো দেখেন, বিজয় সাহেবের যদি সাদিয়ার সাথে বিবাহ হয় এবং বিজয় সাহেবের মনের মধ্যে যদি সাদিয়া চলেই আসে, সেক্ষেত্রে কি কি সুবিধা পাওয়া যাবে আমরা একটু অ্যানালাইসিস করি। সুবিধাটা হচ্ছে এই যে এখানে একটা লেখা দেখতে পাচ্ছি, মানি ব্যাগে
একদম ডাইরেক্ট অ্যাক্সেস কিন্তু সাদিয়ার চলে আসবে। ডাইরেক্ট অ্যাক্সেস টু মানি ব্যাগ, ও সরি এখানে মেমোরি লেখা আছে। দুইটা একই জিনিসই মনে করতে পারেন, যে বিজয় সাহেবের মানি ব্যাগে আগে যেরকম নিজের একটা আধিপত্য ছিল, কিন্তু দেখা যাবে এখন থেকে সাদিয়ারও একটা আধিপত্য আসা শুরু হয়েছে। এরপর ধরেন বিজয় সাহেব নিজের রুমে, আগে ধরেন রুমে ঢুকলেই বিশাল একটা রুম, আরামে হাত পা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে জায়গায় শুয়ে থাকতো, কারো বলার কিছু নাই। বিবাহের পর এটা কি আর সম্ভব? বিবাহের পর ধরেন তার বউ গোটা রুম দখল করে নিয়েছে, তার এখন থাকার জায়গার ব্যাপক সমস্যা, নিজেরই থাকার জায়গা নাই। তাহলে দেখেন এই যে রিডিউস দা স্টোরেজ স্পেস, এই লেখাটা দেখেই আমি আসলে কথাটা বলেছি। এবং লাইফে আগে কোনো কমপ্লেক্সিটি ছিল না, যখন পিওর সিঙ্গেল ছিল আমার মতো, তখন কোনো কমপ্লেক্সিটি ছিল না। ও সরি, আমি তো উল্টা বলে ফেলছি। তো যাই হোক, এখন ঘটনা হচ্ছে সবই যে নেগেটিভ হবে ব্যাপারটা কিন্তু সেটা না। এই যে রিডিউস অফ স্টোরেজ স্পেস, এটা একটা নেগেটিভ ব্যাপার। তো সবই যে নেগেটিভ হবে ব্যাপারটা কিন্তু সেটা না। আগে যদি লাইফে কোনো কমপ্লেক্সিটি আসতো, সেটা শুধু একাকে ফেস করতে হতো। এখন যখন লাইফে কোনো কমপ্লেক্সিটি আসে, দুইজন মিলে ফেস করে। তাহলে লাইফের যেটা কমপ্লেক্সিটি, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণেই কমছে। আগে কমপ্লেক্সিটি হলে একজন ফেস করতো, এখন দুইজন মিলে ফেস করছে। আর যেহেতু যে কোনো কমপ্লেক্সিটি দুইজন মিলে ফেস করছে, কাজে এক্সিকিউশন টাইম সেটা তো কমে যাবে। আগে ধরেন উনি ব্যাচেলার বাসায় থাকলে যখন রান্না করে খেত, তখন রান্না করতে সারাদিন লাগিয়ে দিত। এখন ধরেন বউ রান্না করে, উনিও রান্না করে। এবার এক্সিকিউশন টাইম কি হবে, মানে রান্নার সময়টা কি হবে? দুইজন মিলে রান্না করলে রান্নার সময় কমবে, স্বাভাবিক কথা। তো এই ছিল মোটামুটি সুবিধা। এখন দেখেন একটু অসুবিধার দিকে আমরা একটু আসি। অসুবিধার দিকে আমরা যদি একটু আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছি পয়েন্টার ইজ স্লোয়ার দেন নর্মাল ভেরিয়েবল। স্লোয়ার দেন, আমার আসলে আজকে গলার অবস্থা একটু খারাপ, কেন জানি না। কয়েকদিন আগে থেকে টনসিল হয়েছিল, কয়েকদিন আগে থেকে বলতে বেশ কয়েকদিন হলো টনসিলে ভুগছি। আর আমার কলেজে হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা চলছে, তো আজকে ধারাভাষ্য দিয়েছি। ধারাভাষ্য দেওয়ার পর থেকে গলার অবস্থা মোটামুটি একটু ভালোই খারাপ। তো দেখেন অসুবিধার মধ্যে পয়েন্টার ইজ স্লোয়ার দেন নর্মাল ভেরিয়েবল। তো স্বাভাবিক কথা, একটা পিওর সিঙ্গেল ছেলে তাকে যদি আপনি ডাক দেন, সে কি করবে? ভাই 2 মিনিট দাঁড়ানো, আমি বের হচ্ছি। সে কিন্তু সুপার ফাস্ট। একটা বিবাহিত মানুষকে আপনি ডাক দিয়ে দেখেন তো, ওর বের হতেই 2 ঘন্টা লাগবে। তাহলে বিবাহিত মানুষরা সচরাচর একটু স্লোই হয়। তাহলে পয়েন্টার কিন্তু স্লোয়ার, মানে বউ নিয়ে ঘুরতে গেলে একটু দেখবেন সবকিছু একটু স্লো হয়ে যায় আর কি। বেসিক্যালি পয়েন্টার বাক্স আর ডিফিকাল্ট টু হ্যান্ডেল। বউ যদি একবার বিগড়ে যায়, তাহলে কিন্তু ভাই খবর আছে। এই যে ডিফিকাল্ট টু হ্যান্ডেল, কোনোভাবেই আপনি সেটা ম্যানেজ করতে পারবেন না। আর ইফ পয়েন্টার বাক্স আর আপডেট উইথ ইনকারেক্ট ভ্যালুস, ভাই বউয়ের কাছে যদি একবার ইনকারেক্ট ভ্যালু দিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনি মানে পুরাই ধরা খেয়েছেন। ধরেন যে আপনার বউ হয়তো আপনাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা তুমি লাইফে কাকে বেশি ভালোবাসো, বউকে নাকি বোনকে? তা আপনি হয়তো বা মনের ভুলে অ্যান্সার দিয়ে ফেললেন যে আসলে বউকেও না বোনকেও না, বউয়ের বোনকে বেশি ভালোবাসি। এইবার কিন্তু এই যে ইনকারেক্ট ভ্যালু আপনি ইনপুট দিয়ে ফেললেন, তাহলে কিন্তু ভাই বিশাল খবর আছে। তো এখন আমাকে একটু বলেন তো, পয়েন্টারের সুবিধা এবং অসুবিধা আপনারা বুঝতে পেরেছেন কিনা, বা পয়েন্টার জিনিসটা কি এটা বুঝতে পেরেছেন কিনা? একটু কমেন্ট সেকশনে লিখে ফেলেন পয়েন্টার জিনিসটা কি, এবং এইটা বুঝতে পেরেছেন কিনা, সুবিধা এবং অসুবিধা বুঝতে পেরেছেন কিনা, এটা একটু আমাকে বলেন। নাহিদুল ইসলাম দীপ্ত ভাই বুঝতে পেরেছে। পয়েন্টার জিনিসটা আরেকবার, আচ্ছা। আশির বুঝতে পেরেছে। আরাফাতুর রহমান সৈকত ভাই বুঝতে পেরেছে। সাবরিনা মুমু বুঝতে পেরেছে। পয়েন্টার জিনিসটা আরেকবার একজন লিখেছেন, পয়েন্টার জিনিসটা আসলে যে আপনি ডাইরেক্ট ভ্যালু কাউকে দিচ্ছেন না। মানে হচ্ছে ধরেন আইএনটি এক্স সমান 10, এই তো আপনি এক্স এক্স এর মধ্যে 10 রাখলেন, আপনি ডাইরেক্ট একটা ভ্যালু দিয়ে দিলেন। কিন্তু আপনি কাউকে যদি ডাইরেক্ট ভ্যালুটা না দেন, অর্থাৎ আপনি যদি এইটা করেন, আপনি বলে দিলেন এক্স এর মধ্যে যা আছে তা তুমি নিয়ে নাও, এই জিনিসটা হচ্ছে পয়েন্টার। আপনি কিন্তু ওয়াই কে বলে দিতে পারতেন যে ওয়াই কেও আমি 10 দিলাম না, আপনি ওয়াই কে এইটা বললেন এক্স এর মধ্যে যা আছে। এই যে এটাকে বলা হয় রেফারেন্সিং, মানে আপনি রেফারেন্স করে দিলেন এক্স কে, এক্স এর কাছে পাঠিয়ে দিলেন যে এক্স এর মধ্যে যা আছে তা তুমি নিয়ে নাও, ওয়াই কে বলে দিলেন। এইটাকে বলা হবে হচ্ছে পয়েন্টার।
আরেকজনের বোঝা বয়ে বাড়ানো, হ্যাঁ একজন লিখেছে আরেকজনের বোঝা বয়ে বাড়ানো, একদমই তাই। তা আব্দুল্লাহ নাইম ভাই এখন কি মোটামুটি ক্লিয়ার হয়েছেন? মানে ডাইরেক্ট ভ্যালুটা না দিয়ে আপনি আরেকজনকে দেখিয়ে দিলেন যে আমার কাছে নাই ভাই, আপনি ওর কাছ থেকে নিয়ে নেন, এইটা হচ্ছে বিষয়। আচ্ছা, এখন অ্যারে আর পয়েন্টারের মধ্যে পার্থক্য কি? অ্যারে হচ্ছে হোমোজেনিয়াস ডাটা টাইপ, অর্থাৎ অ্যারে এক জাতীয় ডাটাকে নিজের মধ্যে ধারণ করে। এক জাতীয় ডাটা বলতে আপনি কখনোই কোনো অ্যারেকে দেখবেন না, ধরেন আমি এখানে নিলাম হচ্ছে অ্যারে 2, আমি এখানে নিলাম হচ্ছে ধরেন উম, ধরেন 0 1, কিন্তু কখনোই আপনি দেখবেন না যে এখানে 0 1 ছাড়া আমি একটা নিয়েছি 0 আর একটা নিয়েছি 1.1, এটা কখনো হবে না। একটা নিয়েছি 0 আর একটা নিয়েছি ওয়াই, এটা কখনো হবে না। কেন হবে না? কারণ এইটা ইন্টেজার, এইটা ফ্লোট, এই যে অন্য ধরনের ডাটা টাইপ চলে আসলো, এইটা কখনো অ্যারে নিতে পারে না। অ্যারে সবসময় এক জাতীয় ডাটা টাইপ নেবে। ডেসিমাল দিলে সব ডেসিমাল দিতে হবে, ফ্লোট দিলে সব ফ্লোট দিতে হবে, ক্যারেক্টার দিলে সব ক্যারেক্টার দিতে হবে। এটা হচ্ছে অ্যারের বৈশিষ্ট্য। অ্যারে হচ্ছে হোমোজেনিয়াস ডাটা টাইপ, এক জাতীয় ডাটাকে নিজের মধ্যে ধারণ করে। আর পয়েন্টার কি, এটা তো কিছুক্ষণ আগে বুঝলেন। পয়েন্টার ইজ এ ভেরিয়েবল হুইচ স্টোরস অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল, অন্য ভেরিয়েবলকে নিজের মধ্যে ধারণ করে, কোনো ভ্যালুকে নিজের মধ্যে ধরেই না, এ হচ্ছে অন্য একটা ভেরিয়েবলকে নিজের মধ্যে ধারণ করে ফেলে। অ্যারে সিনট্যাক্স ডাটা টাইপ, মানে অ্যারে কিভাবে লেখে? অ্যারে লেখে হচ্ছে প্রথমে ডাটা টাইপটা দিতে হয়, অর্থাৎ ধরেন আমি প্রথমে দিব হচ্ছে ইন্টিজার, এটা ধরেন ডাটা টাইপ। এরপর অ্যারের নাম দিব, অ্যারের নাম দিলাম হচ্ছে অ্যার। এরপর হচ্ছে ভিতরে ডাটাগুলি থাকে, এখানে মনে হয় সামান্য কিছু মিস্টেক আছে, এখানে ভিতরে ডাটাগুলি প্রথমে আগে ডাটার সাইজ থাকে, সাইজ থাকে হচ্ছে ধরেন সাইজ দিলাম 2, এরপরে যে উপরে ধরেন যা লিখেছি দুইটা, একটা দিলাম 5, একটা দিলাম 7, এই তো এইভাবে অ্যারে অ্যাসাইন করে। আর পয়েন্টার, পয়েন্টার সিনট্যাক্স ডাটা টাইপ, আর হচ্ছে পয়েন্টার নেম আইএনটি, এটাতে একটা স্টার থাকার কথা ছিল, এখানে একটা স্টার হবে। ডাটা টাইপ আপনারা একটা স্টার দিয়ে নিন। পয়েন্টার স্টার ছাড়া কখনো কোনোভাবেই পয়েন্টার হবে না, পয়েন্টার মানে হচ্ছে স্টার থাকবেই সেখানে। An array is defined as a collection of similar data type, ওই যে প্রথমে বলে নিলাম হোমোজেনিয়াস ডাটা আর সিমিলার ডাটা একই জিনিস, এক জাতীয় ডাটা টাইপ নিয়ে এটা তৈরি হয়। পয়েন্টার ইজ এ ভেরিয়েবল হুইচ স্টোরস অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল, এই যে প্রথম পয়েন্টটাই আবার লিখেছে। পয়েন্টার হচ্ছে একটা ভেরিয়েবল যেটা অন্য ভেরিয়েবলকে নিজের মধ্যে ধারণ করে। আচ্ছা, এখানে সাইজ অফ অ্যারে আগে থেকেই বলে দেওয়া থাকে যে অ্যারের সাইজ কত হবে। আর এখানে তো আসলে পয়েন্টারের তো নির্দিষ্ট কোনো সাইজ নাই, পয়েন্টার হচ্ছে একটা ভেরিয়েবল যেটা অন্য ভেরিয়েবলকে নিজের মধ্যে ধারণ করে, ওই কথাটাই আবার লিখেছে দেখেন। পয়েন্টার ইজ এ ভেরিয়েবল দ্যাট অনলি স্টোর দি অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল। আচ্ছা, অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে সেটা দেওয়া আছে, এটা দেখেন অ্যারে 5, এর ভিতরে 5টা সংখ্যা দেওয়া আছে। আর হচ্ছে পয়েন্টার বা পয়েন্টারের সাইজ আগে থেকে বলে দেওয়া থাকে না। এরপর দেখেন অ্যারে আর স্ট্যাটিক ইন নেচার, স্ট্যাটিক মানে যা পরিবর্তন করা যায় না, অ্যারেকে কখনো ডিক্লেয়ার করা যায় মানে ডিক্লেয়ার করার পর সেটার পরিবর্তন করা যায় না। অর্থাৎ আপনি যদি একবার অ্যারে 5 লিখে ফেলেন, সেটাকে আর চেঞ্জ করতে পারবেন না। এখন আপনার কাছে মনে হতে পারে কেন ভাই, আমি এখানে 5 কেটে দিয়ে 6 লিখে দিব, হয়ে গেল চেঞ্জ, চেঞ্জ তো হলো, তাহলে এটাকে স্ট্যাটিক কেন বলবো? আসলে এই চেঞ্জকে প্রোগ্রামিং এ এইটাকে আসলে চেঞ্জ বোঝায় না। আপনি যে 5 কেটে দিয়ে 6 লিখলেন, 6 কেটে দিয়ে 7 লিখলেন, এটা আসলে প্রোগ্রামিং এ চেঞ্জ বোঝায় না। প্রোগ্রামিং এ চেঞ্জ মানে কি জানেন? এটাকে ধরেন আপনি বাড়াবেন বা কমাবেন, অর্থাৎ অ্যারে 5 প্লাস প্লাস, এটা কি জীবনে করতে পারবেন? জীবনে দেখেছেন এরকম জিনিস? অ্যারেকে এক এক করে বাড়াচ্ছেন, এই জিনিস জীবনে দেখেছেন? ধরেন অ্যারে 5 মাইনাস মাইনাস, জীবনে এই জিনিস দেখেছেন আপনি কোথাও? এটা কখনো হয় না। যেহেতু ওকে বাড়ানো কমানো যায় না, সেহেতু এটাকে স্ট্যাটিক বলা হচ্ছে, ওটাকে চেঞ্জ করা যায় না, যা ডিক্লেয়ার করবেন সেটাই ফিক্স। আর পয়েন্টার ডায়নামিক ইন নেচার, কিন্তু পয়েন্টারকে তো প্লাস প্লাস দিয়ে লেখা যাবেই, ওটা তো পয়েন্টার তো একটা ভেরিয়েবল, অন্য কোনো কিছুই না। পয়েন্টার একটা ভেরিয়েবল যেটা অন্য ভেরিয়েবলকে নিজের মধ্যে ধারণ করে, তো যেহেতু এটা একটা জাস্ট ভেরিয়েবল, ওকে তো প্লাস প্লাস দিয়ে লেখা যাবেই, মাইনাস মাইনাস করা যাবেই, তো বাড়ানো কমানো যাবেই। আচ্ছা, অ্যারে আর অ্যালোকেটেড ইন কম্পাইল টাইম, এই পার্থক্যটা সব জায়গায় মনে রাখতে পারেন। যা যা কিছু সিএসসি তে স্ট্যাটিক, সকল কিছু কম্পাইল টাইমে রান হয়। যা যা কিছু সিএসসি তে স্ট্যাটিক, গোটা সিএসসি এর মধ্যে যেখানে যেখানে পাবেন জিনিসটা স্ট্যাটিক, বলে দিবেন ওটা কম্পাইল টাইমে রান হয়। গোটা সিএসসি তে যা যা কিছু ডায়নামিক, বলে দিবেন সেটা রান টাইমে রান হয়।
মনে রাখবেন কিভাবে? রান টাইম মানে দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে মানে ডায়নামিক, এক জায়গায় স্থির নাই, চেঞ্জ হচ্ছে। আর স্ট্যাটিক কম্পাইল টাইম মানে রান টাইমের বিপরীতেই হচ্ছে কম্পাইল টাইম। উই ক্যান নট ইনক্রিমেন্ট দি অ্যারে। ভাই ইনক্রিমেন্ট যদি করাই যেত তাহলে ওটা স্ট্যাটিক হতো কিভাবে? ইনক্রিমেন্ট করা গেলে তো ওটা ডায়নামিকই হয়ে যেত। ইনক্রিমেন্ট করা যায় না জন্যই না সেটা স্ট্যাটিক। আর দেখেন পয়েন্টার, উই ক্যান ইনক্রিমেন্ট দি পয়েন্টার, ওই ইনক্রিমেন্ট যেহেতু করতে পারি ওই জন্যই তো ডায়নামিক। মেমোরি অ্যালোকেশন অফ অ্যান অ্যারে ইজ সিকোয়েন্সিয়াল। অ্যারেতে দেখবেন এই যে মনে করেন এটা একটা অ্যারে, এই অ্যারেতে মেমোরি অ্যালোকেশন কিভাবে হবে? জিরো। অ্যারে এটা লোকেশন কিন্তু জিরো, জিরোর মধ্যে আছে হচ্ছে এক, লোকেশন এক, লোকেশন দুই, লোকেশন তিন, লোকেশন চার, এই লোকেশন গুলি যায় হচ্ছে সিরিয়ালে। কিন্তু মেমোরি অ্যালোকেশন ইজ র্যান্ডম। আমি স্টার ওয়াই লিখে এখানে যা খুশি তাকে রেফার করতে পারি। অ্যান্সাইন এ রেফার করবো নাকি অ্যান্সাইন বি রেফার করবো নাকি অ্যান্সাইন সি রেফার করবো, এটা আমার ইচ্ছা। মেমোরি অ্যালোকেশনটা র্যান্ডমলি হয়ে থাকে। তো পার্থক্যটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানিয়ে দেন দেখি, অ্যারে এবং পয়েন্টারের মধ্যে তফাৎ। অ্যারে এবং পয়েন্টারের মধ্যে তফাৎ কি বুঝতে পেরেছেন? একটু কমেন্ট সেকশনে লিখে বলেন। আব্দুল্লাহ নাইম ভাই লিখেছেন ক্লিয়ার। আশিকুজ্জামান বুঝতে পেরেছে, নাহিদুল ইসলাম দীপ্ত ভাই বুঝতে পেরেছে, অভিক ভাই বুঝতে পেরেছে, আশির ভাই বুঝতে পেরেছে, রুবেল রানা ভাইও বুঝতে পেরেছে। আচ্ছা তাহলে আমরা পরের পয়েন্টে চলে যাই। দেখেন স্ট্রিং কি? স্ট্রিং কিছুই না, স্ট্রিং একটা অ্যারে। শেষের উদাহরণটা পয়েন্টারের ভুল আছে কিনা একটু দেখি। শেষের উদাহরণটা কি দেওয়া আছে? আইএনটি পিটি, পিটি সমান আইসিটি, ঠিকই আছে, শুধু একটা স্টার হবে আর কিছুই না, শুধু একটা স্টার বসিয়ে নেবেন। পিটি সমান আইসিটি অর্থাৎ আইসিটি আছে পিটির মধ্যে, তো ওইখানে শুধু একটা স্টার দিয়ে 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 দিবেন তাহলেই হয়ে যাবে। আচ্ছা এখন দেখেন স্ট্রিং কি? স্ট্রিং, স্ট্রিং হচ্ছে একটা অ্যারে, তবে স্ট্রিং এ শুধুমাত্র ক্যারেক্টার থাকে, অর্থাৎ ক্যারেক্টার টাইপের অ্যারেকে বলা হবে হচ্ছে স্ট্রিং। ক্যারেক্টার টাইপের অ্যারেকে বলা হবে হচ্ছে স্ট্রিং। এই যে দেখেন এখানে লেখা আছে অ্যারে অফ ক্যারেক্টার্স, অ্যারে অফ ক্যারেক্টার্স। ক্যারেক্টার টাইপের স্ট্রিং কে বলা হবে হচ্ছে, সরি, ক্যারেক্টার টাইপের অ্যারে কে বলা হবে হচ্ছে স্ট্রিং। আমি যদি একটু সহজভাবে বলি, যে মনে করেন হচ্ছে ক্যারেক্টার টাইপের আমি একটা ইয়ে নেই, একটা হচ্ছে ধরেন ক্যারেক্টার, এটা নাম দিলাম, মানে প্রথমে ডাটা টাইপ দিলাম এরপর হচ্ছে একটা নাম দিলাম অ্যারের। এখন মনে করেন আমি এখানে দিলাম 6, মানে আমি 6টা এখানে ভ্যালু নিব আর কি। আমি ধরেন আমার নামটাই লিখছি টি ও ইউ এফ আই সি, আমি 6টা নিলাম। এটাকে আপনারা কি বলবেন? এটাকে কিন্তু আপনারা একটা অ্যারে বলতে পারবেন, যেটা ক্যারেক্টার টাইপের কয়েকটা ভ্যালুকে নিজের মধ্যে ধারণ করেছে, ক্যারেক্টার টাইপের অ্যারে। এটা কিন্তু স্ট্রিং বলা যাচ্ছে না। স্ট্রিং চিনবেন কি দিয়ে? স্ট্রিং কখন বলবো? স্ট্রিং আমরা বলবো তখন, ধরেন আমি এটাকে স্ট্রিং বানাচ্ছি, একটা নাম দিলাম, এখানে একটা ডাটা আমি বেশি নিলাম, ও সরি এটা দেওয়া ঠিক হয়নি, একটা ডাটা আমি বেশি নিলাম। বেশিটা কেন নিলাম? আমি হচ্ছে টি ও ইউ এফ আই সি, এটুকু যদি রাখতাম তাহলে কিন্তু এটা ক্যারেক্টার টাইপের একটা অ্যারে। আমি একটু হচ্ছে নিজেকে মহাজ্ঞানী প্রমাণ করার জন্য আরেকটা ভ্যালু বেশি নিলাম, ব্যাকস্ল্যাশ 0, এইবার এটা হয়ে গেল স্ট্রিং। এটা স্ট্রিং হলো কিভাবে বুঝলাম? ভাই স্ট্রিং হচ্ছে ক্যারেক্টার টাইপের একটা অ্যারে, ঠিক আছে, কিন্তু স্ট্রিং এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এ সব সময় একটা নাল ভ্যালু দিয়ে শেষ হয়। এর শেষের যে ভ্যালুটা, এর শেষে সবসময় একটা এক্সট্রা ভ্যালু থাকবে, যেটা হবে হচ্ছে একটা নাল ক্যারেক্টার। এই জিনিসটা সবসময় স্ট্রিং এইরকম একটা বিদঘুটে জিনিস দিয়ে শেষ হবে। যখনই দেখবেন এরকম একটা বিদঘুটে জিনিস দিয়ে অ্যারে শেষ হয়েছে, তখন আপনি বলে দিতে পারেন এটা আসলে অ্যারে না, এটা এটা আসলে স্ট্রিং।
স্ট্রিং কিন্তু স্বতন্ত্র কোনো ডাটা টাইপ না। এটা অনেকে অনেকে মনে করবে যে স্ট্রিং হচ্ছে স্বতন্ত্র একটা ডাটা টাইপ। ডাটা টাইপের মধ্যে অনেকে স্ট্রিং বলে ফেলে। আসলে স্ট্রিং স্বতন্ত্র কোনো ডাটা টাইপ না। তবে প্রোগ্রামিং এ এর ব্যবহারটা আসলে এতই বেশি যে কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ইউনিভার্সালি না, কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একে ডাটা টাইপ হিসাবে ইউজ করা হয়। এই হচ্ছে ঘটনা। স্ট্রিং মূলত একটা ক্যারেক্টার টাইপের অ্যারে, যেটা সবসময় একটা নাল ক্যারেক্টার /0 দিয়ে শেষ হবে। এটা শর্ট প্রশ্ন, জাস্ট সংজ্ঞা। এখন দেখেন ইউনিয়ন এবং স্ট্রাকচার জিনিসটা আসলে কি। অনেকক্ষণ আগে আমরা মনে হয় ইউনিয়ন স্ট্রাকচার দুইটা ওয়ার্ড একটু দেখেছিলাম। এই যে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপের মধ্যে আমরা কিন্তু স্ট্রাকচার এবং ইউনিয়ন সম্পর্কে দুইটা ওয়ার্ড দেখেছিলাম। তো এখন আমরা জানবো যে জিনিসগুলো আসলে কি, স্ট্রাকচার কি আর ইউনিয়ন কি। মনে করেন আমাদের বিজয় ভাই সাদিয়াকে বিবাহ করেছে। বিবাহ করলে যে ঘটনাটা ঘটেছে, যে আমাদের বিজয় ভাইয়ের ওজন মনে করেন 50 কেজি, উনার বউ যে সাদিয়া, তার ওজন মনে করেন হচ্ছে 150 কেজি, আর ধরেন ওনাদের একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা মনে করেন 20 কেজি। ঘাপলাটা হচ্ছে ঘাপলাটা হচ্ছে আবু আবু মুবাশির হোসেন ভাই লিখেছে যে INT6, এইখানে আমরা 6-এর বেশি ভ্যালু নিতে পারবো না এমন কিছু, মানে স্ট্রিং এর বিষয়টা আসলে বুঝিনি। উনি বলেছে INT6, এখানে 6-এর বেশি 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 ভ্যালু না নিলেই কি সেটা স্ট্রিং? না, ব্যাপারটা সেটা না ভাই। ব্যাপারটা হচ্ছে আপনি যদি 6টা ভ্যালু রাখতে চান, আপনি এখানে অ্যাসাইন করবেন 7। আপনি যদি 10টা ভ্যালু রাখতে চান, এখানে একটা বেশি 11। একটা কেন বেশি নেবেন? কারণ আপনার যা ভ্যালু তা তো আপনি রাখবেনই। আপনার যা ভ্যালু সবগুলো আপনি রাখলেন, কিন্তু শেষে আর একটা ভ্যালু অ্যাড করবেন, /0, শেষ, আর কিছু না। এটা স্ট্রিং। আপনার যা ভ্যালু তা আপনি রাখবেন, শেষে শুধু একটা নাল ভ্যালু, এটাকে বলা হয় নাল ক্যারেক্টার আর কি, এটা শুধু অ্যাড করে দিবেন। এটা অ্যাড করে দেওয়া মানে আপনি স্ট্রিং করে ফেললেন, এটাই, আর কিছুই না। তো এখন যেটা বলছিলাম, যে আমাদের বিজয় ভাই তিনটা সরি বিজয় ভাই সাদিয়াকে বিবাহ করেছে, সাদিয়ার ওজন 150 কেজি, আর হচ্ছে তাদের একটা বাচ্চা হয়েছে 20 কেজি। এখন স্ট্রাকচার অনুযায়ী যদি আমি বিষয়টা কল্পনা করি, তাহলে আমি দেখবো ওনারা বাসায় হচ্ছে, এবং বিজয় ভাই হচ্ছে খুবই গরিব মানুষ, এটা বলতে ভুলেই গেছিলাম। বিজয় ভাই হচ্ছে খুবই গরিব মানুষ। উনি তখন করলো কি, যে বসার চেয়ার লাগবে, তো বাজারে চেয়ার কিনতে গেল। চেয়ার কিনতে যে উনি ভাবলো যে টাকা খরচ করে কি হবে, কারণ উনি তো গরিব মানুষ। 3 জনের জন্য যদি 3টা চেয়ার কিনতে হয়, এ তো বিশাল টাকা পয়সার ব্যাপার। উনি বুদ্ধি করে যেটা করলো, বাসার সবচেয়ে বড় মেম্বারকে, সবচেয়ে মোটা মেম্বারকে, ওনার বউ সাদিয়া, তাহলে কি করা যায়, সবচেয়ে মোটা মেম্বারের মতো করে, সবচেয়ে মোটা মেম্বারের সাইজে একটা বিশাল চেয়ার কিনলো, বিশাল চেয়ার কিনলো। ওনার প্ল্যান যে ওনার বউ কিন্তু এই বিশাল চেয়ারে বসতে পারবে। ওনার বউ যখন উঠে চলে যাবে, ওনার বাচ্চা তো 20 কেজি, আর চেয়ারটা কিনা হয়েছে 150 কেজির সাইজে, ইজিলি বসতে পারবে। ওনার বাচ্চা যখন আবার বসবে না, তখন উনি তো 50 কেজির সাইজ, আর চেয়ার তো 150 কেজি। দেখেন, সবার বড় মাপের যদি নেওয়া হয়, সবার মানে সবচেয়ে লার্জেস্ট ভ্যালু যেটা, সবচেয়ে বড় যেটা, তার সাইজ যদি না হয়, সবাই কিন্তু সেটা ইউজ করতে পারলো। তো যেহেতু টাকা পয়সা কম, এটা কিন্তু একটা সুন্দর বিকল্প হতে পারে। এই ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে ইউনিয়ন। ইউনিয়নের বাংলা যদি করি, বাংলা হচ্ছে সমিতি। সমিতিতে কিন্তু একটু দরিদ্র লোকেরাই দেখেন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করে। আর মনে করেন ওনার হচ্ছে সুদিন ফিরে এসেছে, এইবার আমাদের বিজয় ভাই বিশাল বড়লোকস আলট্রা প্রো ম্যাক্স। তো এইবার উনি কি করবে, এবার তো 3 জনের জন্য 3টা চেয়ার বানাবে। ধরেন 50 কেজির চেয়ার, এখানে শুধু বিজয় ভাই বসে, অন্য কাউকে বসতে দেয় না। ধরেন সাদিয়ার চেয়ার, এই যে 150 কেজির চেয়ার, এখানে শুধু সাদিয়া বসে, অন্য কাউকে বসতে দেয় না। এই যে 20 কেজির চেয়ার, এখানে শুধু তাদের বাচ্চাটা বসে, অন্য কাউকে বসতে দেয় না। এটাকে বলা হবে স্ট্রাকচার। আসেন আমরা এবার জিনিসটা একটু মিলাই, যে জিনিসটা আসলে কি হয়। তাহলে ইউনিয়ন হচ্ছে সবার বড়টার মাপে বানাবে, স্ট্রাকচার মানে সবার জন্য আলাদা আলাদা বানাবে। এখন দেখেন, প্রথমটা তো পুরাই থিওরিটিক্যাল, যে কিওয়ার্ড স্ট্রাক্ট ইউজ করা হয় স্ট্রাকচারের ক্ষেত্রে, ইউনিয়নের ক্ষেত্রে ইউনিয়ন ইউজ করা হয়। এখানে বোঝার কিছু নাই, জাস্ট থিওরি আর কি। ইউনিয়নের ক্ষেত্রে ইউনিয়ন ইউজ হবে, স্ট্রাকচারের ক্ষেত্রে স্ট্রাকচার ইউজ হবে। এখন বিষয়টা মিলাই।
স্ট্রাকচারে কি হবে, অ্যালোকেটস মেমোরি ফর অল ইটস মেম্বার। এই যে দেখেন বিজয় ভাইয়ের জন্য কিন্তু আছে জায়গা, মানে মেমোরি বা জায়গা আছে। বিজয় ভাইয়ের বউয়ের জন্য কিন্তু আছে সাদিয়া, আর তাদের যে বাচ্চা তাদের জন্য আছে, তাদের জন্য কিন্তু জায়গা আছে। সবার জন্য মেমোরি অ্যালোকেশন করা হয়েছে, সবার জন্য জায়গা আছে। ভাই ইউনিয়নে কি সবার জন্য জায়গা আছে? না, অ্যালোকেটস মেমোরি অনলি ফর দি লার্জেস্ট মেম্বার। এই যে সবার বড় জনের মতো করে একটা চেয়ার এখানে বানিয়ে রাখা হয়েছে, এই চেয়ারে সবাই ভাগাভাগি করে নিয়ে থাকে। এরপর দেখেন, আমি যদি স্ট্রাকচার অনুযায়ী বলি যে টোটাল সাইজ কত, তাহলে সবার বসার যে জায়গাটা সেটা টোটাল সাইজ কত, তাহলে কি হবে, বিজয় ভাইয়ের যে বসার জায়গাটা সেটার সাইজ, সাদিয়ার যে বসার জায়গাটা সেটার সাইজ, টুনির যে বসার জায়গাটা সেটার সাইজ, তিনজনের সাইজ যোগ দিয়ে না আমি বলবো যে টোটাল বসার সাইজ এইটা। এই যে টোটাল সাইজ দিস সাম অফ সাইজেস অফ অল মেম্বার্স। আর যদি ইউনিয়ন অনুযায়ী আমি বলি সবার বসার জায়গার সাইজ কত, এই যে সবার বড়টার মাপেই তো আমি চেয়ার বানিয়েছি, তার মানে সবার বড়টাকে মাপ দিলেই আমার বসার জায়গা কতটুকু এটা বোঝা যাচ্ছে। এই যে টোটাল সাইজ ইজ দি লার্জেস্ট মেম্বার, is the size of the largest member. Can store values for all members simultaneously. সকল মেম্বারকে একসাথে অ্যাসাইন করা যায়, একই সাথে বিজয় ভাই বসতে পারে, সাদিয়া বসতে পারে, তুমিও বসতে পারে। ভাই এখানে যদি একবার সাদিয়া বসে যায় বাকি দুইজনের বাসার কি আর কোনো জায়গা আছে? জায়গা নাই। তাহলে ক্যান স্টোর ভ্যালু ফর অনলি ওয়ান মেম্বার এট এ টাইম। এরপর দেখি, মুছতে ইচ্ছা হচ্ছে না কিন্তু একটু নিচে নামানো দরকার আসলে স্লাইডটা। আচ্ছা, এখন দেখেন মডিফাইং এ মেম্বার ডাজন্ট এফেক্ট আদার মেম্বার্স। অর্থাৎ এই বিজয় ভাইয়ের চেয়ারে আমি যদি লাল রং করি, বাকিদের চেয়ার কি অটোমেটিক লাল হয়ে যাবে? তা তো হবে না, কারণ বাকিদের চেয়ার সেটা কোনো ইফেক্টই করবে না। বাকিদের সবার চেয়ার তো আলাদা, কাজে একজনকে যদি মডিফাই করা হয় অন্য কাউকে সেটা ইফেক্ট করে না। কিন্তু এই যে বড় যে চেয়ারটা, এই চেয়ারটাকে আমি যদি লাল করে ফেলি তাহলে কি হবে? তাহলে সাদিয়ার চেয়ার যেহেতু লাল হয়ে গেছে, সাদিয়ার মাপে কিনা হয়েছিল, অটোমেটিক্যালি বিজয় ভাইয়ের চেয়ারও লাল হয়ে গেল, কারণ বিজয় ভাইয়েরও বসার জায়গা এটাই। অটোমেটিক্যালি টুনির জায়গাটাও লাল হয়ে গেল, কারণ টুনির বসার জায়গাও এটাই। মডিফাইং ওয়ান মেম্বার মে ওভাররাইড আদার মেম্বার্স, অন্যান্য মেম্বারের উপর ইফেক্ট করবে। এখন এই যে এক্সাম্পলটা আছে আমরা এটাকে একটু মিলাবো। দেখেন স্ট্রাক্ট এমপ্লয়ি, এখানে দেওয়া আছে হচ্ছে ক্যারেক্টার, আমি এটা বাদ দিলাম। এই যে স্ট্রাক্ট দিয়ে ডিফাইন করেছে, তার মানে এটা স্ট্রাকচার আর কি। ইন্টিজার এটা বাদ দিলাম, ফ্লোট এটা বাদ দিলাম, এখান থেকে হচ্ছে ইন্টিজার এটা বাদ দিলাম, ফ্লোট এটা বাদ দিলাম, ক্যারেক্টার এটা বাদ দিলাম। এখন আমাকে বলেন তো এর টোটাল সাইজ কত বিট? টোটাল সাইজ স্ট্রাকচারের ক্ষেত্রে টোটাল সাইজ কিভাবে ক্যালকুলেট করে আপনাদেরকে তো বলেছি, ইউনিয়নের ক্ষেত্রে টোটাল সাইজ কিভাবে ক্যালকুলেট করে সেটাও আপনাদেরকে বলেছি। এখন আমাকে একটু বলেন এর টোটাল সাইজ কত বিট, এর টোটাল সাইজ কত বিট, কমেন্ট সেকশনে লিখে জানান। কমেন্ট সেকশনে লিখে জানান। ইউনিয়ন 32, আশির লিখেছে ইউনিয়ন 32। আশির ভাই আপনার গ্রামের বাড়ি কি নাটোর? মানে আমার এক ফ্রেন্ড আছে, তার নামও আশির। আশির ভাই লিখেছে ইউনিয়ন 32, বাকিরা এখনো চুপ কেন? বাকিদের কি কোনো আইডিয়া নাই? আচ্ছা, আশির ভাই গ্রামের বাড়ি জামালপুর, বাকিদের কি কোনো আইডিয়া নাই? আমি একটু এক্সপ্লেন করে দিই। দেখেন ক্যারেক্টার কত বিটের? ক্যারেক্টার সবসময় 8 বিটের। ইন্টিজার কত বিটের? ইন্টিজার 32 বিটের। ফ্লোট কত বিটের? ফ্লোট হচ্ছে 32 বিটের। এখানে ইন্টিজার কত বিটের? ইন্টিজার মানেই 32 বিট, ফ্লোট মানেই 32 বিট, ক্যারেক্টার মানেই 8 বিট। ইউনিয়নের ক্ষেত্রে টোটাল কিভাবে বের করে? সবচেয়ে বড় ভ্যালুটা সেটাই টোটাল। সবচেয়ে বড় 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 ভ্যালু এখানে কে? 32। তাহলে এখানে টোটাল সাইজ 32। আশির ভাই তো ঠিকই লিখেছে। আর এইখানে স্ট্রাকচারের ক্ষেত্রে টোটাল ভ্যালু কিভাবে বের করে? স্ট্রাকচারের ক্ষেত্রে যেহেতু সবাই আলাদা আলাদা বসে, সবার গুলা যোগ দিতে হবে টোটাল বের করতে হলে। হলে তাহলে 32 আর একটা 40, আর 32-এ টোটাল হচ্ছে 72। এই তো 72 বিট। শেষ।
এটা তো সহজ ছিল, এটা না পারার কি ছিল? টোটাল বের করতে বলেছি। টোটাল মানে স্ট্রাকচারে কি হয়েছিল? স্ট্রাকচারে যে আমি তো একেই দেখালাম, 3 জনের জন্য 3টা চেয়ার ছিল। আমি যদি এখন বলি যে বসার জায়গা কত, বসার টোটাল জায়গা কত, তার মানে 3টা আমাকে যোগ দিতে হবে। আর ইউনিয়নে কি, ইউনিয়নে আমি যে চেয়ার বানিয়েছিলাম একটা বিশাল দেখে, সবচেয়ে বড় মেম্বারের সাইজ অনুযায়ী। তাহলে এখানে টোটাল আমি যদি বলি বসার জায়গা টোটাল কত, টোটাল হচ্ছে সবচেয়ে বড় মেম্বারের সাইজ যেটা সেটা। আচ্ছা আমাকে একটু বলতো, স্ট্রাকচার এবং ইউনিয়ন নিয়ে এখনো কি কারো কোনো কনফিউশন আছে কিনা? কনফিউশন থাকলে নির্ভয় বলবেন, নির্ভয় নিশ্চিন্তে। আশির ভাই বলেছে ক্লিয়ার, আরাফাতুর রহমান সৈকত ভাই ক্লিয়ার, আব্দুল্লাহ নাইম ভাইও ক্লিয়ার, সাবিনা মুমু ক্লিয়ার। আমার মনে হয় পরের এক্সাম্পলটা আপনাদের একটু বেশি কাজে দিয়েছে। আপনারা অনেকে যে অনলাইন ক্লাস তো অনেকে একটু ঝিমুনি চলে এসেছিল, এক্সাম্পলটা দিয়ে হালকা একটু টেস্ট করাতে ঝিমুনিটা মনে হয় একটু কেটেছে, মানে একটু নাড়াচাড়া দিয়ে উঠেছে সবাই, যে আরে কি একটা প্রশ্ন করলো পারছি না, ব্যাপক ব্যাপার, এরকম একটা ঘটনা হয়তো বা ঘটেছে। আসেন আমরা পরের প্রশ্নে আসি। বিভিন্ন ধরনের শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন হচ্ছে টোকেন কি? টোকেন হচ্ছে সি প্রোগ্রামিং এর ছোট ছোট কিছু অংশ থাকে না, যেটার কথা বলেছিলাম। সি প্রোগ্রামিং এর একটা বড়, মানে একটা বড় কাজকে ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া হয়, ছোট ছোট অংশগুলাকেই বলা হয় আসলে টোকেন, আর কিছুই না। প্রিন্টএফ স্ক্যানএফ কি? প্রিন্টএফ স্ক্যানএফ দুইটাই হচ্ছে ইনবিল্ট লাইব্রেরি ফাংশন, যেটা সি প্রোগ্রামিং এর দেওয়াই থাকে। প্রিন্টএফ এর কাজ কি? প্রিন্টএফ আমরা আউটপুট দেখতে ইউজ করি। স্ক্যানএফ এর কাজ কি? স্ক্যানএফ আমরা ইনপুট নিতে ইউজ করি। শেষ। গ্লোবাল ভেরিয়েবল কি? গ্লোবাল ভেরিয়েবল এমন একটা ভেরিয়েবল যেটা মেইন ফাংশনের উপরে ডিক্লেয়ার করা হয় এবং গোটা প্রোগ্রামে বিভিন্ন জায়গায় সেটা ইউজ করা হয়। এরপর দেখেন কনস্ট্যান্ট এবং ভেরিয়েবলের মধ্যে তফাৎ কি? কনস্ট্যান্ট মানে হচ্ছে যার মান কখনো পরিবর্তন হয় না। যেরকম আমি যদি বলি পায়ের মান, পায়ের মান হচ্ছে 3.1416, এটা ভাই জীবনেও পরিবর্তন হবে না। জি এর মান, জি এর মান আমি যদি ভুল না করে থাকি 9.8, সম্ভবত জি এর মানটা আমি শিওর না, যতদূর মনে পড়ছে 9.8। জি মানে ওই যে অভিকর্ষ। গলার অবস্থা আজকে খুবই খারাপ। তো যাই হোক, জি এর মান 9.8, আমি যদি ভুল না করে থাকি, এটা কিন্তু ভুলও হতে পারে, অনলাইন ক্লাস তো অনেক কিছু বলে ফেললে এটা আমার রেকর্ড থাকে, এটা কিন্তু ভুল হতেই পারে। তবে এই পায়ের মানটা আমি মোটামুটি শিওর যে 3.1416। তো এই মানগুলি কখনো পরিবর্তন হয় না, তাহলে যার মান কখনো পরিবর্তন হয় না সেটা কনস্ট্যান্ট। আর ভেরিয়েবল কি? ভাই আপনার বয়স কত আমি যদি জিজ্ঞেস করি, আপনারা কেউ বলবেন আমার বয়স 30, কেউ বলবেন 25, কেউ বলবেন 22। সামনে বছরে কি 30ই থাকবে নাকি বাড়বে? বাড়বে। এই যে পরিবর্তন হয়ে গেল। যদি বলি ভাই এখন সময় কত, এখন ধরেন বাজে হচ্ছে 10টা 11, কিন্তু 1 মিনিট পরে হয়ে যাবে 10টা 12, এই যে চেঞ্জ হয়ে গেল। এই জিনিসটা হচ্ছে ভেরিয়েবল, যার মান পরিবর্তন হয়, যার মান পরিবর্তন করা যায়, যার ফিক্স কোনো মান নাই, ফিক্স কোনো ভ্যালু নাই, এটা ভেরিয়েবল। আর যার মান একদম ফিক্সড, যা কখনো পরিবর্তন হয় না, সেটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে ধ্রুবক। মনে রাখবেন এভাবে, ভেরিয়েবল মানে হচ্ছে চলক, মানে চলো বহুদূর, মানে সে চলছে, সে থামছে না, যেটা চলছে সেটা পরিবর্তন হচ্ছে। কনস্ট্যান্ট মানে ধ্রুবক, মানে কেউ ধরে রেখেছে, কেউ যখন ধরে রাখে তখন সে পরিবর্তন হতে পারছে না। এই তো। এখন দেখেন, হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন অ্যারে এন্ড স্ট্রিং ইন সি? অ্যারে কি জিনিস আর স্ট্রিং কি জিনিস? আসলে স্ট্রিং জিনিসটাও একটা অ্যারেই, তবে ওই যে একটা নাল ভ্যালু দিয়ে শেষ হয়, যেটা আপনাদেরকে বলেছিলাম। এবং এইটা নিয়ে সম্ভবত সম্ভবত হচ্ছে আবু মুবাশির হোসেন ভাইয়ের একটু কনফিউশন ছিল। আসেন দেখেন, অ্যারে ক্যান হোল্ড এনি অফ দি ডাটা টাইপস, যে কোনো ডাটা টাইপকে অ্যারে কিন্তু ধারণ করতে পারে। তবে হ্যাঁ, হোমোজেনিয়াস হতে হয় সেটা, অর্থাৎ ইন্টেজার নিলে শুধু ইন্টেজার থাকে, ফ্লোট নিলে শুধু ফ্লোট থাকে, আবার হচ্ছে ক্যারেক্টার নিলে শুধু ক্যারেক্টার থাকে। কিন্তু স্ট্রিং যেটা, এ শুধুমাত্র ক্যারেক্টার নিয়ে কাজ করে। স্ট্রিং যেটা, এ শুধুমাত্র ক্যারেক্টার টাইপের অনেকগুলো ডাটা নিয়ে একটা অ্যারে তৈরি করে। স্ট্রিং ক্যান হোল্ড অনলি ক্যারেক্টার ডাটা টাইপ। অ্যারে সাইজ মাস্ট বি এ কনস্ট্যান্ট ভ্যালু, অর্থাৎ অ্যারের যে সাইজটা এটা কখনোই পরিবর্তন করা যায় না। আব্দুল্লাহ নাইম ভাই বলেছে আজকে এই পর্যন্তই থাক, আসলে ক্লাসটা মনে হয় একটু দীর্ঘ হয়েই যাচ্ছে। তো দাঁড়ান, এরপরে আমি দেখি কি কি আছে। এরপর টপিকগুলো অবশ্য ইন্টারেস্টিং ছিল। তো ঠিক আছে, আমি এটাই শেষ টপিক করি তাহলে আজকে, কিন্তু এই টপিকটা শেষ করি আর কি। স্ট্রিং সাইজ ক্যান বি মডিফাইড ইউজিং ক্যার পয়েন্টার। অ্যারে ইজ নট ইন্ডেড উইথ নাল ক্যারেক্টার বাই ডিফল্ট। অ্যারের শেষে কি আমরা কখনো এরকম নাল ক্যারেক্টার কোনো কিছু যোগ করেছিলাম? না।
তবে স্ট্রিং এর শেষে এই যে দেখেন এই যে আঁকেই দিয়েছে ওইটা, অ্যারের স্ট্রিং এর শেষে আমরা কিন্তু এরকম একটা বিদ্ঘুটা জিনিস যোগ করেছিলাম, যার কারণে একটা মান বেশিও নিয়েছিলাম। স্ট্রিং অবশ্যই একটা নাল ক্যারেক্টার দিয়ে শেষ হয়। তো এই ছিল তাহলে মোটামুটি আজকের টপিক। আজকে আপনাদেরকে প্রথম 9টা প্রশ্ন করিয়েছি, যদিও প্রশ্নগুলি বেশ সহজ ছিল, কিন্তু যাদের বেসিক একটু দুর্বলতা আছে, যাদের বেসিকে, তাদের কাছে একটু নতুন মনে হতে পারে। তবে এগুলি কিন্তু সিএসসি এর একদমই বেসিক টপিক। তো ঠিক আছে, আমরা তো থিওরি কিছুটা পড়লাম, এখন আসেন হচ্ছে কিছুটা এমসিকিউ অ্যানালাইসিস করা যাক। এমসিকিউ গুলি মজার, এমসিকিউ তে চাপ লাগবে না, জাস্ট একটু দেখবেন যে কিভাবে এটা সলিউশনটা হচ্ছে। এবং না বুঝলে আমি তো ধরেন আছি, আল্লাহর রহমতে চেষ্টা করব, আমিই না আসলে সবাই মিলে এটা চেষ্টা করব যে কিভাবে সলভ করা যায়। দেখেন প্রথম যে প্রশ্নটা, সেটা হচ্ছে সি এবং সি প্লাস প্লাস একটি ইন্টিজার ডাটা টাইপ সাধারণত কত বাইট মেমরি ব্যবহার করে? ভাই, ইন্টিজার ডাটা টাইপ কত বাইট মেমরি ব্যবহার করে? এটা তো কিছুক্ষণ আগেও আমরা এই যে স্ট্রাকচার ইউনিয়নের সময় দেখলাম। কত বাইট? 32 বিট বলেছিলাম, তো 32 বিটে কত বাইট হয়? 32 বিটে কিন্তু 4 বাইট হয়। এখানে যদি ফ্লোটিং থাকতো তাও দিতাম 4 বাইট, এখানে যদি ক্যারেক্টার থাকতো তাহলে দিতাম 1 বাইট, অর্থাৎ 8 বিট। ডেসিমাল মানে হচ্ছে দশমিক মান সংরক্ষণের জন্য কোন ডেটা টাইপটি ব্যবহার করা হয়? দশমিক সংখ্যার জন্য কোন ডেটা টাইপ? দশমিক সংখ্যার জন্য এই যে ফ্লোটিং পয়েন্ট ব্যবহার করা হয়। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ইন্টিজার। সি আর সি প্লাস প্লাসে ক্যারেক্টার সংরক্ষণের জন্য কোন ডেটা টাইপ ব্যবহার করা হয়? ক্যারেক্টার ডেটা টাইপের জন্য ক্যার, যেটা আমি লিখে দিয়েছিলাম কিছুক্ষণ আগে। ক্যারেক্টারের জন্য কোন ধরনের অ্যারে ব্যবহার করা হয়? ক্যারেক্টারের জন্য ক্যার ব্যবহার করা হয়। নিচের কোডের আউটপুট কি হবে? আচ্ছা, কোডের আউটপুট যেহেতু আমি এখনো মানে কোড নিয়ে যেহেতু কোনো ক্লাস হয়নি, কোড নিয়ে আসলে ক্লাসটা হয় হচ্ছে 3 নম্বর ক্লাসে, সেহেতু এই প্রশ্নটা আমি স্কিপ করছি। এটা হচ্ছে 3 নম্বর ক্লাসের পরে আপনারা আসলে ইনশাল্লাহ ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবেন। দুইটা স্ট্রিং তুলনা করতে কি ব্যবহার করা হয় এটাও স্কিপ করছি, কারণ এটাও আজকের লেকচারে ছিল না। তবে এটা যেহেতু থিওরি, আপনি এটা মুখস্থ করে ফেলতে পারেন, এখানে আসলে বোঝার তো কিছু নাই। এসটিআর সিএমপি ইউজ করা হয় আর কি, এই যে এইটা প্রথমটা, এটা তো মুখস্থর জিনিস আর কি, কাজেই অত ঝামেলা না, জাস্ট একটু মুখস্থ করে নেবেন। কিভাবে অ্যারের শেষ এলিমেন্টস অ্যাক্সেস করা যাবে? আচ্ছা, অ্যারের শেষ এলিমেন্টস কিভাবে অ্যাক্সেস করা যাবে? আমি যদি এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করি, অ্যারে 5, আমি ডাটা কয়টা রাখবো? ডাটা রাখবো হচ্ছে 0, 1, সরি, ডাটা ধরেন একটা রাখলাম 5, একটা রাখলাম 4, একটা রাখলাম 2, একটা রাখলাম 3, ধরেন এই কয়টা রাখলাম। আপনি কি বলতে পারবেন এইখানে যে 5 রেখেছি এটা অ্যারের কোন লোকেশনে আছে? দেখি, কমেন্ট কমেন্ট করে জানান দেখি এটা অ্যারের কোন লোকেশনে আছে। এটা অ্যারের 0 লোকেশনে আছে। এইটা আছে অ্যারের 1 নম্বর লোকেশনে, এটা আছে 2 নম্বর লোকেশনে, এটা আছে 3 নম্বর লোকেশনে। তাহলে আমি যদি নর্মালি আপনাকে বলি যে এই সিরিয়ালের 3 নম্বর ডাটা কোনটা, 3 নম্বর মানে n সমান 3, আমি বলেছি এই সিরিয়ালের 3 নম্বর ডাটা কোনটা, 3 নম্বর ডাটা কোনটা, 1 2 3, 3 নম্বর ডাটা কিন্তু আছে 2। কিন্তু আমি যদি বলি 3 নম্বর ডাটা কোনটা, তাহলে আপনাকে সার্চ করতে হচ্ছে এর লোকেশনের কত নাম্বার ডাটা, লোকেশনের কিন্তু 2 নাম্বার। আমি যদি বলি 4 নাম্বার ডাটা কোনটা, তাহলে লোকেশনের 3 নাম্বার। আমি যদি বলি 1 নাম্বার ডাটা কোনটা, লোকেশনের কিন্তু 0 নাম্বার। তাহলে দেখেন সবসময় লোকেশন কিন্তু এক ঘর পিছিয়ে থাকছে, অর্থাৎ এর শেষ এলিমেন্টস অ্যাক্সেস করা যাবে মানে শেষেরটার আগেরটায় থাকবে হচ্ছে লোকেশন n-1, এক ঘর আগে থাকবে, n-1 এক ঘর আগে থাকবে। ঠিক যেরকম এখানে 3 বললে এক ঘর আগে ছিল, ওইটা 2 এ ছিল। আমি যদি 4 4 বলি যে 4 নম্বর ডাটা কোনটা, তাহলে আপনার এখানে লোকেশন খুঁজতে হবে 3 নম্বর লোকেশন, মানে এক ঘর আগে খুঁজতে হবে। এই জন্য অ্যারে n-1। অ্যারের জন্য কোনটি ঠিক হবে? অ্যারেতে সবসময় সেম ডাটা টাইপ নিয়ে কাজ করে, হোমোজেনিয়াস ডাটা টাইপ নিয়ে কাজ করে। এরপর দেখেন, কোডের আউটপুট রিলেটেড প্রশ্নগুলি আমরা 3 নম্বর ক্লাসের পর সলভ করবো ইনশাল্লাহ।
মেমোরিতে এই অ্যারের সাইজ কত হবে, এটাও ইনশাল্লাহ 3 নম্বর ক্লাসের পর সলভ করব। কোনটি সঠিক ভেরিয়েবল ডিক্লারেশন নয়, এটাও 3 নম্বর ক্লাসে করলে ভালো হয়, কারণ হচ্ছে প্রোগ্রামিং রিলেটেড বিষয়টাই আছে 3 নম্বর ক্লাসে। প্রোগ্রামের ফ্লো নিয়ন্ত্রণ করার জন্য কোনটি কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। আচ্ছা, কন্ডিশন মানে হচ্ছে ইফ এলস, ইফ যদি, আর এলস হচ্ছে যদি না, মানে যদি ছাড়া যেটা আছে সেটা। তো কন্ডিশন যদি থাকে তার মানে হচ্ছে ইফ এলস, কন্ডিশন বা শর্ত যদি আরোপ করা থাকে তাহলে অবশ্যই সেটা হবে হচ্ছে ইফ এলস। এরপর দেখেন, যখন পুনরাবৃত্তি সংখ্যা আগে থেকে জানা থাকে তখন কোন লুপ ব্যবহার করা সুবিধাজনক। ভাই, যখন কয়বার আমি লুপটা চালাবো তখন আমি যদি সেটা জেনেই যাই, তাহলে ইফ এন সমান, ধরেন কত থেকে কত চালাবো, 0 থেকে 5 চালাবো, 0 এন ইজ লেস দেন অর ইকুয়াল টু 5। যেহেতু আমি সংখ্যাটা জানি তাহলে এটা আমার জন্য বেশি সুবিধাজনক না? এটা কিন্তু আমার জন্য বেশি সুবিধাজনক, যেহেতু সংখ্যা জানি সংখ্যা বসিয়ে দিচ্ছি, হিসাব সহজ। তাহলে সংখ্যাটা জানা থাকলে ফর লুপ আমার জন্য বেস্ট। যদি সংখ্যা জানা থাকে সেক্ষেত্রে ফর লুপ আমার জন্য বেস্ট। এরপর আসেন, দেখেন এমসিকিউ কিন্তু খুব কঠিন লাগার কথা না, এমসিকিউ গুলি কিন্তু মোটামুটি সহজ হয়। আর থিওরি পড়লে একটা সুবিধা কি, থিওরি পড়লে এমসিকিউ অটোমেটিক হয়ে যায়। আপনি যদি একটু বুঝে বুঝে পড়েন তাহলে দেখবেন এমসিকিউ আলাদাভাবে আপনার পড়তে হবে না। কোন লুপের ক্ষেত্রে শর্ত পরীক্ষা করার আগে কোড ব্লকটি কমপক্ষে একবার নির্বাহ করবে। এটা হচ্ছে ডু হোয়াইল লুপ, কারণ ডু তে কি করতে হবে সেটা আগেই দেওয়া থাকে, আগে সে ওইটা করে নেয় তারপর কন্ডিশনটা দেখে। যাদের কাছে এই ডু হোয়াইল লুপ কি, ফর লুপ কি, এগুলি খুবই নতুন লাগছে, তারা অপেক্ষা করবেন, ইনশাআল্লাহ তৃতীয় এবং তৃতীয় ক্লাসের পর এগুলি পানির মতো সহজ হয়ে যাবে। সুইচ স্টেটমেন্ট এটা পরে করাবো। যদি লুপের সব শর্ত সবসময় সত্য থাকে, তা মিথ্যা করার কোনো ব্যবস্থা না থাকে, তাহলে কি ঘটে? আমরা জানি যে যদি লুপের ভিতরে তথ্যগুলি সঠিক হয় ওই লুপটা এক্সিকিউট হয়। তাহলে যদি শর্ত সব সময় সত্য থাকে, সব সময় এক্সিকিউট হবে। এই যে ইনফিনিটি লুপ সব সময় চলতেই থাকবে আর কি, সেটা থামবে না, সব সময় এক্সিকিউট হতেই থাকবে। আউটপুট পরে, একাধিক শর্ত পরীক্ষা করে একটি মাত্র শর্ত পূরণের ভিত্তিতে কাজ সম্পন্ন করতে কোনটি ব্যবহার করা হয়। একাধিক শর্ত থাকবে, অনেকগুলো শর্ত দেওয়া থাকবে, সেগুলো পরীক্ষা করার পর একটা শর্ত পূরণ করবে। মানে ব্যাপারটা এরকম, ইফ এক্স সমান 5 তাহলে এইটা হবে, এলস ইফ এক্স সমান 6 তাহলে এইটা হবে, এলস ইফ এক্স সমান 7 তাহলে এইটা হবে। এর শেষে আপনি দিলেন এলস কিছু একটা। খেয়াল করে দেখেন, শর্ত যখন একাধিক তখন আমি কি দিয়েছি, এলস ইফ। শর্ত যদি একাধিক না থাকতো, ইফ এক্স সমান 5 তাহলে এটা হবে, না হলে শুধু এলস, না হলে এটা হবে। শর্ত কিন্তু এখানে একটা, যদি এক্স সমান 5 হয় তাহলে এটা হবে, আর যদি তা না হয় তাহলে এটা হবে। কিন্তু শর্ত যখন অনেকগুলি, কি ইউজ করেছি, এলসিফ ইউজ করেছি, এলসিফ। তাহলে একাধিক শর্ত পূরণ পরীক্ষা করে একটা মাত্র শর্ত পূরণের ভিত্তিতে সেটা হয় হচ্ছে এলসিফ। সুইচ স্টেটমেন্টে প্রদত্ত মানে কোনো কেস লেভেলের সাথে না মিললে, কোনোটার সাথেই মিললো না, মানে সুইচ কখন ইউজ হয় এটা সম্ভবত আপনারা জানেন, একটা না হলে আরেকটা হবে, একটা না হলে আরেকটা হবে, সেক্ষেত্রে সুইচ ইউজ করা হয়। কারণ কারো কোনোটার সাথেই মিললো না কন্ডিশন, তাহলে কি করবো, তাহলে ডিফল্ট একটা মান দেওয়া থাকে সেটা এক্সিকিউট হয়। আচ্ছা, আউটপুট পরে। হ্যাঁ, আজকে মোটামুটি এই পর্যন্তই। তো এখন একটু আপনাদেরকে আনমিউট করে দিই, কিন্তু তার আগে একটু রেকর্ডিংটা অন করে নিই।